ঝড় জল বৃষ্টি এবং শিলিগুড়ি অলওয়েজ চিকেন স্নেক, নর্থ ইস্টার্নের গেটওয়ে, এইসব বিচার বিবেচনা করে এই 3 দিন ধরে আমরা শিলিগুড়িতে সিএস নিজেও অনেকগুলো জায়গা ভিজিট করেছেন আমাদের অফিসারদের নিয়ে। এইগুলো নিয়েই মেনলি আজকে আমাদের আলোচনা। আজকে কতগুলো ব্যাপারে আমরা যেটা স্টাডি করে দেখেছি, দেখুন কিছু কথা তো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বলতেই হয়, তবে কেউ কেউ এটাকে আবার ন্যারেটিভ করার চেষ্টা করে। কিন্তু আমি সবাইকে বলবো এটা ন্যারেটিভ নেগেটিভ না করে পজিটিভ অ্যাটিটিউডে নেওয়া দরকার আছে। জানুয়ারি মাসের 2 তারিখে আমরা স্টেট রিভিউ মিটিং করেছিলাম, যাতে আপনারা সকলেই ছিলেন, ডিএমরাও ভার্চুয়ালি ছিলেন। এ ব্যাপারে আমরা কাজের কিছু নির্দেশও দিয়েছিলাম। ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন কিছু সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এবং মিডিয়ার একটা সেকশন অলওয়েজ ফেক নিউজ, ফলস নিউজ, ভেক নিউজ এবং উত্তেজনা ছড়ানোর এমন কোনো দিক নেই যেটা করছেন না। অনেক সময় আমরা ভাবি যেটা বেরোচ্ছে সবটাই হয়তো সত্য, কিন্তু প্রত্যেককে আমি অনুরোধ করবো, ভিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা বিভিন্ন জেলায় বিভিন্ন হেডে আছেন, সবাইকে, ইভেন যারা ইলেক্টেড মেম্বারও আছেন, একটা জিনিস মাথায় রাখবেন, ফেক ধরবার মেশিনারি আছে। যখনই ফেক দেখবেন ওটাকে ফেক করে দিন, তাহলে লোকে বুঝবে ঘটনাটা সত্য নয়। আজকের দিনে ফেক বিক্রি করে টিআরপি রেট বাড়ানোর আর টাকা ইনকামের একটা পথ হয়েছে। অনেক সময় আমি দেখেছি রাজস্থানের ছবি নিয়ে বাংলায় দিয়ে দেওয়া হয়, বাংলায় ঘটেছে বলে। আমি এটাও দেখেছি বাংলাদেশের ছবি নিয়ে এখানে দিয়ে দেওয়া হয় যে আমরা করেছি বলে। এইসব ব্যাপারগুলো আজকাল ভীষণ সেন্সিটিভ হয়ে গেছে। পরশুদিন যেমন আমি একটা ডিজিটালে একটা নিউজ দেখলাম, খুব বাজে নিউজ। কোন একজন হুমকি দিচ্ছে, সেই হুমকিটাকে তারা গ্লোরিফাই করছেন। তাদের উচিত ছিল না এটা করা। জানতে হবে এটা আমাদের দেশের মধ্যেকার ব্যাপারও নয়, একটা অন্য কান্ট্রির ব্যাপার। সেখান থেকে উদয় হচ্ছে, সেই সোর্সটাকে না ধরে ওইটা নিয়ে যদি আমরা মাথা ঘামাই আর ওইটা নিয়ে কাকে কান নিয়েছে বলে কান নিয়ে পালাই, তাহলে কিন্তু উত্তেজনা বাড়বে, বর্ডারগুলো অশান্ত হবে। যে কোনো অশান্তিতেই কিন্তু সবচেয়ে বেশি সাফারার হয় সাধারণ মানুষ, এবং প্রশাসনের যারা আছেন তারাও খুব ডিস্টার্ব হয়। সুতরাং মনের শান্তি, মানসিক শান্তি এগুলো বজায় রাখবার জন্য সকলের দায়িত্ব কাঁধে কাঁধ মিলিয়ে চলার। আমি করলাম না, প্রশাসন করবে, এটা ভেবে রাখার দরকার নেই। আমিও করব, প্রশাসনের কাজ প্রশাসনও করবে। সবাইকে মিলেমিশেই কাজটা করতে হবে, তবেই কিন্তু কাজটা ভালোভাবে হবে। সামনে বর্ষাকাল আসছে। আমি প্রথমে ডিএমএসপি থেকে শুরু করে যারা আছেন সকলকেই, দায়িত্বশীল সকলকেই বলছি, সোশ্যাল নেটওয়ার্কের ব্যাপারে যেটা নিজের নিজের এলাকাকে সতর্ক থাকুন, যাতে কোনো ঘটনা দিয়ে আপনাদের মনে কোনো উত্তেজনা পরিবেশ তৈরি করতে না পারে। মনে রাখবেন, শিলিগুড়ি বলুন, দার্জিলিং বলুন, কালিম্পং বলুন, জলপাইগুড়ি বলুন, ওদিকে উত্তর দিনাজপুর বলুন, দক্ষিণ দিনাজপুর বলুন, কুচবিহার বলুন, 4-5টা দেশের বর্ডার আছে। সুতরাং আপনাদের জায়গাগুলো আরো বেশি সেন্সিটিভ।
খুবই সেন্সিটিভ। সেই জন্য আপনাদের কাজটা খুব মন দিয়ে করতে হবে। অনেক সময় অনেকে ভাবে আমাকে নর্থ বেঙ্গলে দিয়ে দিচ্ছে, আমি হয়তো ডিপ্রাইভ হয়েছি। না, যারা নর্থ বেঙ্গলে কাজ করে তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন এবং তাদের যে নর্থ বেঙ্গলের সৌন্দর্য দেখার উপলব্ধি হয়, শারীরিক মানসিক বিকাশ হয়, সেটা কিন্তু অনেক সময় অনেকের হয় না। আমরা অনেক সময় ভাবি এয়ার কন্ডিশনে থাকলে ঠিক আছে, আমার গরম লাগছে না, আমি ঠান্ডায় আছি, ভালোই আছি। কিন্তু অ্যাকচুয়াল মডার্ন সায়েন্সে বলছে যে আপনি যতটা অন্তত কিছুটা সময় বাইরে থাকবেন, কারণ বাইরের গরমই হোক, জলই হোক, বাতাসই হোক, হাওয়াই হোক, এটা কিন্তু শরীরকে অনেক দেয়। শরীরের যা কিছু ভালো জিনিস প্রকৃতি থেকে কিন্তু আসে। কাজে উন্মুক্ত প্রকৃতির মধ্যে আমাদের বিচরণ করার একটা নিশ্চয়ই ভালো দিকও আছে। দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি এখন থেকে করতে হবে। সামনে বর্ষাকাল, বর্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত কয়েক বছরে আপনারা আমফান থেকে শুরু করে নানা রকম সাইক্লোন আপনারা দেখেছেন। আপনারা গত বছরে দেখেছেন ময়নাগুড়ি, জলপাইগুড়ি কিভাবে টর্নেডোর মধ্যে দিয়ে হঠাৎ করে হয়ে গেল, বা হঠাৎ করে হরকা বানের জল ছেড়ে দিল ভুটান থেকে, মালে কতজন ডুবে মারা গেল। তো এগুলো আপনাদের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হয়। রাজ্য, জেলা, ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করতে হবে এখন থেকে। ব্লকগুলো খুব ইম্পর্টেন্ট। জেলা ম্যাজিস্ট্রেট কখন কি বললো তারপর আমি করব তা নয়। ডিএমরা তো নির্দেশ দেবেনি, কিন্তু নিজেদেরও পালন করার দায়িত্ব অনেক প্রয়োজন আছে। সমস্ত অফিসার স্টাফদের সর্বোচ্চ সতর্কতার পর্যায়ে থাকতে হবে। এনডিআরএফ, এসডিআরএফ, ডিএমজি, সিভিল টিমগুলোকে সক্রিয় রাখতে হবে। উত্তরবঙ্গে বন্যা হয় মূলত আপনারা জানেন তিস্তা নদী, তোর্ষা নদী, রায়ডাক নদী, সংকোষ নদী, ডিমা, কালচিনি, বিভিন্ন নদীগুলোর যে উৎপত্তি স্থল, যে ক্যাচমেন্ট এরিয়া, অর্থাৎ সিকিমে বর্ষা হলে আমরা ডুববো। বেঙ্গলটা হচ্ছে জাস্ট একটা নৌকার মতো। ঝাড়খণ্ডে বর্ষা হলে ডুবে যাবে দক্ষিণবঙ্গ, ভুটানে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ, নেপালে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ। এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইতিমধ্যেই জানিয়েছি যে ইন্দো ভুটান একটা চুক্তি করে যে রিভার কমিশন আছে সেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার আছে। ওই অঞ্চলে বৃষ্টি হলেই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, তাছাড়াও পাহাড়ে নানা রকম আপনারা জানেন ল্যান্ডস্লাইড হয় এই সময়। আর তাছাড়া ভুটানে অবস্থিত বাঁধগুলো থেকে হঠাৎ করে জল ছেড়ে দিলে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি বন্যায় ভেসে যায়। তবু তো অনেকগুলো বাঁধ মেরামতি, সংস্কার, অনেক কিছু করা হয়েছে। আগে বন্যা নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল, এখনো আছে, কিন্তু গত 14 বছর 15 বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি। এমনকি বন্যা হলেও বন্যার ত্রাণে আসামও টাকা পায়, কিন্তু আমরা পাই না। যাই হোক, বেশি কথা বলতে গেলে তিক্ততা বাড়বে, আমি আর তিক্ততার কথা বলতে চাই না। সিকিম, ভুটানে কিন্তু ইতিমধ্যেই বর্ষা হচ্ছে। ফলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে, বন্যার সময় মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা হলো একটা বর্ষাকালীন কাজের প্রস্তুতি। দ্বিতীয়ত আমি মনে করি অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন হয়তো কিছুই হবে না, তবুও আমাদের সাউথে যেহেতু একটা 24/7 সারা পশ্চিমবাংলায় আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে, আমি উত্তর কন্যাতেও একটা করতে বলবো।
দুষ্যন্ত আগরওয়াল এটা দেখে নেবে এবং দুষ্যন্ত নারিয়াল এবং জেলায় জেলায় যাতে এটা থাকে সেটা দেখে নিতে হবে, কানেকশন থাকবে। অনেক সময় বেশি বৃষ্টি হলে কানেকশনটা নষ্ট হয়ে যায়, দরকার হলে ইন্টারনাল ফোনের ব্যবস্থা করতে হবে, যেটা ডাইরেক্ট ফোন প্রত্যেকটা জেলার সাথে কমিউনিকেশন, এবং জেলাগুলো আর ব্লকের সাথে কমিউনিকেশন। তারপরে ধরুন বর্ষাকাল আসছে, আমরা আগেই বলেছিলাম যে কাজগুলো আপনারা হাতে নিয়েছেন বর্ষার আগে সেগুলোকে শেষ করে দিতে হবে। বর্ষাকালে শুধুমাত্র একটাই কাজ হতে পারে, সেটা হচ্ছে গাছ পোঁতা হতে পারে। সেখানে গাছ আমাদের বেশি করে পুঁততে হবে। উত্তরবঙ্গে ফরেস্ট ডমিনেটেড এরিয়া ম্যাক্সিমাম, সুতরাং বন্য জন্তুরা যে ঘাসটা খেয়ে বেঁচে থাকে, মিস্টার দেবল বাবু এখানে আছেন, আপনার ফরেস্ট ডিপার্টমেন্টকে বলে ঘাসগুলো বর্ষার সময় যেন লাগানো হয়, যাতে বন্য প্রাণীদের খাবারের কোনো অভাব না হয়। এখন থেকে প্ল্যান করে এই কাজটা করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় তারা বাইরে বেরিয়ে আসছে, সাধারণ মানুষের উপর অ্যাটাক হচ্ছে। সুতরাং এছাড়াও যেটা বন সৃজন প্রকল্প, সেটা এখন থেকে প্ল্যান করে নিন। আর বর্ষা শেষ হওয়ার পরে যে কাজগুলো হবে সেগুলো এখন থেকেই এস্টিমেট তৈরি, টেন্ডার ডাকা, টেন্ডার ফাইনাল করা, কাজ শেষ করা, এগুলো করতে হবে। তা নাহলে 3 মাস টাইম নিয়ে নেয় টেন্ডার ডাকতে, আর টেন্ডার ক্যান্সেল করতে, আর টেন্ডার কল করতে। তারপরে আবার দুর্গাপুজো এসে যাবে, একদিকে বর্ষা একদিকে দুর্গাপুজো, আরো 4 মাস যাবে। তার মধ্যে প্রতি বছর ইলেকশনকে কেন্দ্র করে অনেকটা সময় আমাদের নষ্ট হয়। ভোটার লিস্টও হচ্ছে, ভোটার লিস্টে যারা কাজ করছেন তাদের আমি ডিএমএসপিদের বলবো, ডিএমদের স্পেশালি, আর ডিভিশনাল কমিশনারদেরও টু টেক কেয়ার স্পেশালি, যারা তারা যেন বসে এবং বসে যেন কাজটা করে। এক এক জায়গায় একজনের নামের জায়গায় 3টে নাম করে তোলা হয়েছে, ফলে যে একজন অরিজিনাল লোক তিনিও কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। এটা যারা করছেন তাদের আইডেন্টিফাই করুন, এবং যারা কম্পিউটারে বসে কাজটা করছেন, সবাই খারাপ আমি বলবো না, বা শস্যের মধ্যে ভূত আছে, এটা আপনাদের নজর দিতে হবে। আমি সেদিনকে মুর্শিদাবাদে গিয়েছিলাম, আমার সাথে মনোজও ছিল, গিয়ে দেখলাম ভোটের রুমটা পড়ে আছে কিন্তু কোনো লোক নেই কাজ করবার। সুতরাং এইগুলো সারপ্রাইজ ভিজিট দিতে হবে। যেমন আমি ভিডিওতে বলি মাঝে মাঝে আইসিডিএস সেন্টার, মিড ডে মিল সেন্টার ভিজিট করতে, অঙ্গনওয়াড়ি সেন্টার, তেমনি ভোটার কেন্দ্রগুলোও কিন্তু ভিজিট করতে হবে। আর পলিটিক্যাল লোকেরাও তাদের দায়িত্ব শেষ করতে পারে না, এখন সব এজেন্সির যুগ হয়েছে। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে, ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট, বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, এটা মনে রাখবেন, অথরাইজড লোক ছাড়া, বুঝতে পারছেন আমি কি বলছি, কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে। রাজীব কোথায় কোথায় ধরা পড়েছে? মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ড হারবার, অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আজকের দিন সময় মানুষ যেহেতু এগিয়ে চলছে বৈজ্ঞানিক যুগে, আধুনিকতার যুগে, তেমনি আবার অনেক ক্ষতিকারক শক্তি বেড়েছে, যেটা মানুষ আগে ভয় পেত না। সুতরাং চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়। Each and everybody should take some observation or
ভিজিল থাকতে হবে। আগে পুলিশরা 3-4 বার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার, এখন ঘোরেই না। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ। এত কিছুদিন আগে শীতলকুচি থেকে একদিনকে তুলে নিয়ে যাওয়া হলো। একটা চাষি বেচারা, তার নিজের জমি, সে চাষ করে, তার কোনো দোষ ছিল না। তারপরে খবরটা উদয়ন আমাকে বলার পরেই সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়ে তাকে বেল করিয়ে আমরা নিয়ে এসেছি। এরকম বিভিন্ন পরিকল্পনা চলছে। বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। আর মনোজকেও বলবো, আমাদের যারা কাজে আছে, রূপক বাবু টাবু যারা আছেন বর্ডারের দায়িত্বে, মানে যাদের অ্যাডভাইজারিজে কাজ করে, তাদের বিভিন্ন কাজে লাগাও, এক একটা জেলায় দায়িত্ব দিয়ে দাও, তারা এই কাজগুলো দেখুক, ভালো করে হেল্প করুক, অ্যাডিশনাল হেল্প। এবং পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন। আমি পুলিশদের বলবো, যাদের অবশ্য 2 বছর 2.5 বছর হয়ে গেছে তারা হয়তো অন্য কোনো জেলায় যাবেন, কারণ ইলেকশনের নর্মস হচ্ছে 3 বছর পরে ট্রান্সফার করতে হয়। কিন্তু সবার নয়, যে সিস্টেমের মধ্যে যারা পড়েন। কিন্তু তাকে তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হবে, সেখানেও কাজটা করতে হবে। এখানে যদি আপনি খারাপ কাজ করেন, তাহলে অন্য জায়গায় তো ভালো কাজ করার প্রশ্নই আসবে না। যতদিন যেখানে থাকবেন ততদিন সেখানে কাজটা ভালো করে করতে হবে। সমন্বয় পোর্টালের মাধ্যমে আমরা অনেক প্রকল্পের মনিটরিং করি। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য ঘোষিত মোট ৩,৮৬৯টি প্রকল্পের মধ্যে ৩,১৮৩টি প্রকল্পের কাজ শেষ হয়েছে, অর্থাৎ ৮২.৩%। বাকি যেটুকু আছে, 4টি প্রকল্প এখনো শুরু করা হয়নি। তার মধ্যে দক্ষিণ দিনাজপুর 2টো, মালদা 2টো, মালদা জেলার একটি সুস্বাস্থ্য কেন্দ্র, দক্ষিণ দিনাজপুরের 2টি, মালদায় 2টি, একটি রাস্তা পঞ্চায়েত দপ্তর মালদায়, দক্ষিণ দিনাজপুর জেলায় 2টো সুস্বাস্থ্য কেন্দ্র। এগুলো নারায়ণ নিগম যদি এতে থাকে, নারায়ণ আছে, তাহলে নারায়ণকে এগুলো দেখে নিতে হবে যে কটা বাকি আছে। ইয়েস ম্যাডাম না, উইদিন 7 days করতে হবে। 592টি প্রকল্প সময়ে শেষ করা যায়নি, 15.3%, যার মধ্যে প্রায় অর্ধেক পিএইচই দপ্তরের। তাদের অনেক সময় জমি পেতে তো জমি করে দিই সঙ্গে সঙ্গে, কিন্তু অনেক জায়গায় ইঞ্জিনিয়াররা কি করেন, তারা দেখেন না আগে, পাইপ ফেলার আগে, যে আদৌ সেখানটা জল পাওয়া যাবে কিনা। সয়েল টেস্ট না করেই পাইপ ফেলতে শুরু করেন। পাইপ ফেললে পাইপের লোককে জল পৌঁছানোর দায়িত্ব কিন্তু আপনাদের। এই নিয়ে আমরা অনেকগুলো মিটিং করেছি এবং করে আমরা লুপহোলসগুলো ধরে সেগুলোকে রেকটিফাই করতে বলেছি। এগুলো খুব সম্ভব অতি দ্রুত পিএইচই ডিপার্টমেন্টকে করতে বলবো। এটা কি মিনা দেখে এখন? সুরিন্দর গুপ্তা কোথায় গেলে এসছি? কোথায়? ভার্চুয়ালে। সুরিন্দর, আমরা মিটিং করার পরে যেগুলো বলেছিলাম সেগুলো ভালো করে ফলো আপ হচ্ছে? আর দেখে না, অর্জন দেরি করো না। মালদার প্রকল্প বেশি কেন পড়ে থাকে? 27টা মালদা জেলার প্রকল্প এবং জলপাইগুড়ি জেলার একটি প্রকল্প পড়ে আছে, এবং এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে পিএইচই। পাইপ ফেলছে, জল পাচ্ছে না। এটা তোমায় যেখানে পাইপ ফেলবেন দয়া করে সেখানে জল যেন পৌঁছবে। কি করে জল পৌঁছবে? ইট ইজ ইয়োর ডিউটি, নট আওয়ার ডিউটি।
গভর্নমেন্টকে টাকা চাইছেন, গভর্নমেন্ট জমি কিনে দিচ্ছে। 90% টাকা জল স্বপ্নে আমরা দিই। সেন্ট্রাল দেখায় অ্যাডভার্টাইজমেন্ট করে যে আমরা 40% দিই, তা নয়। জমি কিনে দিতে হয় আমাদের, পাইপ পৌঁছতে হয় আমাদের, প্লাস মেনটেনেন্স করতে হয় আমাদের। টোটালটা, হ্যাঁ, বিদ্যুৎ আমাদের, মেনটেনেন্স আমাদের, সব মিলিয়ে যদি দেখেন 90% টাকা রাজ্য সরকারকে বহন করতে হচ্ছে, কারণ আমরা চাই মানুষের ঘরে জল পৌঁছাক। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফিল্ড ইন্সপেকশনের গুরুত্ব বাড়াতে হবে। কোন কোন কাজ পড়ে আছে তার কাছে একটা লিস্ট থাকবে প্রত্যেকটা বিডিওর কাছে, এবং ফিল্ড ইন্সপেকশনটা বাড়াতে হবে। আর ফিল্ড ইন্সপেকশনে শুধু তথ্য নিলেই হবে না, তথ্যটা ঠিকমতো ইমপ্লিমেন্ট করার কাজটাও কিন্তু করতে হবে। এটা কিন্তু হচ্ছে না। উত্তরবঙ্গ জেলাতে আমরা বলার পরে 3000-এর বেশি ফিল্ড ইন্সপেকশন হয়েছে, কিন্তু আমি মনে করি মালদা জেলা এবং কুচবিহার জেলার ইন্সপেকশন আরো বাড়াতে হবে। দেখুন, আমি আন্দাজে একটা মিটিং করতে পারতাম, কিন্তু তা নয়, আমি কাগজ স্টাডি করে এসেছি। ধরুন, যে বেনিফিশিয়ারিকে আমরা স্যাংশন করছি, আমি একটা উদাহরণ দিচ্ছি, তারপরেও স্যাংশন কেসটা পড়ে থাকছে। দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট গ্যাপ, টাইম গ্যাপ between benefit sanction and actual service delivery. এটা প্রত্যেকটা জেলাকে বলবো ইমিডিয়েট সার্ভিস ডেলিভারিটা করুন। আমি জেলাগুলো যাই এই কারণেই, যাতে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে দিয়ে মানুষ এগুলো পেয়ে যায়। বাংলা সহায়তা কেন্দ্র আমরা অনেকগুলো করেছি, কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রগুলো কি আপনারা ভিজিট করেছেন কখনো? ভিডিও ভিজিট করেন? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, আমাদের একটা গাইডলাইন্স দেওয়া থাকে, এই কাজ বাংলা সহায়তা কেন্দ্র থেকে পাওয়া যাবে, কিন্তু মানুষ জানতেই পারে না বাংলা সহায়তা কেন্দ্রের কাজটা কি। সেখানে আপনাকে বিডিও অফিসের সামনে, বাংলা সহায়তা কেন্দ্রের সামনে লোকাল ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ লোকে বোঝে, বাংলা ভাষাও যেমন লিখতে হবে, সাথে সাথে হিন্দিও লিখতে হবে, অলচিকিও লিখতে হবে, সাদ্রিও লিখতে হবে, রাজবংশীও লিখতে হবে, যে এলাকায় লোকে যে ভাষাটা পছন্দ করে তার এলাকার ভাষা, কারো নেপালি, কারো গোর্খা, কারো রাজবংশী, কারো সাদ্রি, কারো নানা রকম সংমিশ্রণ, বাংলা মেন থাকলো, কিন্তু তার পাশে সেই এলাকার লোকাল ল্যাঙ্গুয়েজটা দিয়ে বড় বড় ওই খুঁটি খুঁটি করে লিখলাম, লোকের চোখে পড়লো না। এটা কিন্তু হয় না। আপনি লিখবেন বড় বড় করে, যাতে লোকের, আপনি প্রায়োরিটি করুন, বড় বড় করে লিখুন, বোল্ড অক্ষরে। দেখবেন আপনি ওয়াটার কালারে কিছু আঁকলে অনেকদিন বাদে সেটা আবছা হয়ে যায়, বা ওয়াটার কালারে যে রং করেন রাস্তাগুলো, দেয়ালগুলো পাশে পাশে আবছা হয়ে যায়। কিন্তু ওখানে যদি আপনি একটু গ্লোরিফাই করবার জন্য একটু গ্লো করার কালার ইউজ করেন, তাহলে কিন্তু এটা গ্লো করে। আমরা অনেক সময় হ্যাঁ নোটিশ টাঙিয়ে দিই, টাঙিয়ে দেওয়ার কথা টাঙিয়ে দিচ্ছে, আরে টাঙিয়ে দিলে হবে না, টাঙিয়ে দিয়ে দেখতে হবে ভাষাগুলো লোকের চোখে যাচ্ছে কিনা। আপনি এমন করে বড় করে বোর্ড লাগাবেন যে লোক বিডিও অফিসে ঢোকার মুখে, বাংলা সহায়ক কেন্দ্রে ঢোকার মুখে
দুপাশে দুটো বোর্ড দেখে বড় বড় করে পড়তে পারবে তার কি করণীয় আর তার কি করণীয় নয়। অনেকে আছেন হয়তো লিখতে পারেন না, বেচারা সাবজেক্টটা বুঝতে পারছে না, বিরক্ত হবেন না, তাদের একটু সাহায্য করে দিন না, এতে মানুষে অনেক আশীর্বাদ করবে। আর দুই হচ্ছে প্রত্যেকটা বাংলা সহায়তা কেন্দ্রে, ভিডিও সেন্টারে এবং আইসি সেন্টারে মাইক্রোফোন সিস্টেম থাকবে। কারণ আপনার কিছু একটা ইমিডিয়েট যে দুর্যোগ হয় আপনাকে অ্যানাউন্স করার প্রয়োজন। এগুলো আমরা আগে করে দিয়েছিলাম, কিন্তু সেগুলো আবার ঝালাতে হয় যাতে সেগুলো হয় কিনা। বাংলা সহায়ক কেন্দ্র থেকে পরিষেবা বাড়ানোর জন্য প্রত্যেকটা এলাকায় ভিডিওদের আমি বলবো বাংলা সহায়ক কেন্দ্রকে সাথে নিয়ে আপনারা এটা প্রচার করুন যে আপনার এটা প্রয়োজন, আপনি বাংলা সহায়ক কেন্দ্রে আসুন, মানুষকে জানান। কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি। জব হোল্ডারের 50 দিন কাজ আমরা দিচ্ছি। আগে 100 দিনের কাজও যখন ছিল, আমি একমাত্র কালিম্পং দার্জিলিং ছাড়া অন্যান্য জেলায় দেখতাম ম্যাক্সিমাম 39 জন 40 দিনের কাজ হতো, কিন্তু আমরা 50 দিন ম্যান্ডেটারি করে দিয়েছি, কম্পালসারি কাজ। এবং কিন্তু একটা জিনিস 24 এবং 25-এ আমি দেখেছি কাজটা ভালো হয়েছিল। প্রায় 42,93,000 মানুষ জব হোল্ডার কাজ পেয়েছিলেন, জব কার্ড হোল্ডার, এবং 8,334 কোটি টাকা খরচ হয়েছিল। ম্যান্ডেট সৃষ্টি হয়েছিল 74,47,000। কিন্তু এখন কাজটা পিকাপাতে উঠতে হবে, সবে তো নতুন বছর শুরু হয়েছে, মার্চে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়েছে, এপ্রিল মে, এটা মে মাস চলছে, এটাকে পিকে নিয়ে যেতে হবে। যেগুলো পথশ্রীর কাজ, বড় সৃজনের কাজ, কনস্ট্রাকশনের কাজ, জব হোল্ডারদের দিয়ে করান। অনেক পরিযায়ী শ্রমিককে মেরে তাড়িয়ে দেওয়ার জন্য রাজ্য থেকে, আমরা সবাইকে ভালোবাসি, আমরা এটা করি না, কিন্তু আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অনেক জায়গায় অত্যাচার হচ্ছে। তারা যদি এখানে কাজ পায়, তাদের আমরা রিকোয়েস্ট করব তারা যদি এখানে কাজ করে। তাদের জন্য ওয়েলফেয়ার বোর্ডও তৈরি হয়েছে, তাদের অনেককে সাহায্যও করা হয়েছে। বাড়ির টাকা তো আমরা দিয়েছি 16 লক্ষ, তাই তো? হ্যাঁ, 12 লক্ষ আমরা দিয়ে দিয়েছি টোটালটাই, টোটাল রাজ্য সরকারের খরচে। আরো 16 লক্ষ আমরা ডিসেম্বরে ফার্স্ট উইকে দেব, আর সেকেন্ডটা তারা পাবে মে মাসে, অর্থাৎ 28 লক্ষ হয়ে যাবে। আগে আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি। এরপরেও যদি কোনো ডিমান্ড থাকে, কারো পড়ে থাকে, সেই লিস্টগুলো সযত্নে রেখে দেবেন। আমরা আবার এইটা হয়ে গেলে আবার অন্য ফেসে করে দেব। মানুষকে বঞ্চিত করাটা আমার কাজ নয়। গ্রামীণ রাস্তা 14 বছরে রাজ্যে মোট 1,46,647 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করা হয়েছে। পথশ্রী প্রকল্প, যেটা আমাদের নিজস্ব, এখনো পর্যন্ত 38,294 কিলোমিটার রাস্তা নির্মিত হয়েছে এবং প্রায় 1,000 কিলোমিটারের কাজ চলছে। বর্ষা শুরু হবার আগেই পথশ্রী প্রকল্পের কাজগুলো শেষ করে ফেলতে হবে। ম্যান পাওয়ার লাগিয়ে চটপট করে দিতে হবে, তা নাহলে বর্ষায় সব ধুয়ে যাবে, টাকাও ধুয়ে যাবে, কাজও ধুয়ে যাবে। আর প্রত্যেকটা পয়সা খুব গুরুত্বপূর্ণ, এটা মানুষের পয়সা, এটা মাথায় রাখতে হবে। পয়সাটা আমাদের কারো ব্যক্তিগত নয়, সাধারণ মানুষের পয়সা যেন নষ্ট না হয় আমাদের দেখার দায়িত্ব। জল স্বপ্ন প্রকল্পে মালদা এবং উত্তর দিনাজপুর জেলা একটু পিছিয়ে আছে। মালদা এবং উত্তর দিনাজপুরের ডিএম বা যারা আছেন এবং সুরিন্দরও আছেন, তাদের বলবো যে নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে যেন কাজটা শেষ হয়। চা বাগান তো ঠিক আছে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চা বাগানের সংখ্যা, জলপাইগুড়ি 88,
আপনাদের জেনে রাখার জন্য। আলিপুরদুয়ার 61, কুচবিহার 5, মালদা নেই, উত্তর দিনাজপুর 5, দক্ষিণ দিনাজপুর নেই, দার্জিলিং 120, কালিম্পং 6। আলিপুরদুয়ার জেলায় 8টা চা বাগান ও জলপাইগুড়ি জেলায় 7টা চা বাগান ইতিমধ্যে খোলা হয়েছে। এখানে আমাদের চা বাগানের একটা প্রবলেম হচ্ছে, প্রবলেমটা খুব সিরিয়াস প্রবলেম। সেটা হচ্ছে নেপালের চা সস্তায় চলে আসছে, কারণ ওদের কোনো ট্যাক্স দিতে হয় না। ওরা চা রপ্তানির উপরে কোনো ট্যাক্স দেয় না, তাহলে আমরা কেন দেবো? আমার কোনো যায় আসে না, আমার সেটটাকে প্রায়োরিটি দিতে হবে। আমরা একই জায়গায় থাকছি, অথচ আমার লোকেরা 1 গ্লাস জল খাবে, ওরা 5 গ্লাস জল খাবে, এটা তো হয় না। আমরা তাদেরও ভালো চাই, ওরাও আমাদের ভালো চাইবে। আমাদের হ্যান্ডেল করো, কারণ আমাদের রপ্তানির ক্ষেত্রে 40% আমাদের দিতে হচ্ছে, আর ওরা কিন্তু কিছু দিচ্ছে না। ফলে ওদের চাটা চলে আসছে এখানে, আর ফলে আমাদের চা যারা বিক্রি করছে তাদের মধ্যে অনেক ডিফেকশন থাকছে, এটা ঢুকে যাচ্ছে, মিশিয়ে দিচ্ছে। সুতরাং এটা তোমাদের যে মেকানিজম, আমি অলরেডি লেবার ডিপার্টমেন্টকে বলেছিলাম, প্লিজ টেক অল কেয়ার। এবং টি বোর্ডকে বলো, টি বোর্ডে তো বেঙ্গলের একজন ক্যাডার আছে, ওটা শুনবে কিনা আমি জানি না, যাই হোক বলো। এবং দরকার লেবার ডিপার্টমেন্টকেও বলতে হবে যে তোমার ওরা 40% এক্সপোর্ট বিনা পয়সায় করছে আর মিশিয়ে দিচ্ছে, আর আমার এখানে 40% এক্সপোর্ট দিতে হচ্ছে, প্লাস আমার এখানে ঢুকে যাচ্ছে বাজে চা, আর গিয়ে দার্জিলিং চায় মিশিয়ে দিচ্ছে, ফলে দার্জিলিং চায় ব্র্যান্ড নষ্ট করে দিচ্ছে। তার সেন্ট্রাল গভর্নমেন্ট এইটি কেন নেপালের সাথে করবে, যে ওরা বিনা পয়সায় ট্রেড করবে আর আমাদের ট্যাক্স দিতে হবে? দিস ইজ রং। স্ট্রংলি লেখো এটা, এটা মনোজ তোমাকে অ্যাজ এ চিফ সেক্রেটারি স্ট্রংলি লেখো। দেখো, আমরা কোনো দেশের বিরুদ্ধে নই, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা করতে পারে না। নেপালের বেলায় ট্যাক্স নেই, আমার বেলায় ট্যাক্স, এটা তো উত্তরবঙ্গের মানুষের জানা উচিত। দার্জিলিং ব্র্যান্ডিং ওরা বিক্রি করতে পারে না, সেটা ইলিগাল। এটা এনফোর্সমেন্ট আমাদের ইজ টু প্লে এ স্ট্রং রোল। ইমিডিয়েট করো এটা, প্লাস ওইটাকে চেক করার একটা ব্যবস্থা করো, বর্ডারে মেশিন লাগাও, চেক করো। চা বাগান এলাকায় কিন্তু আমরা 35 কেজি খাদ্যশস্য বিনা পয়সায় দিই মাসে, এটা মাথায় রাখবেন। 53টি স্বাস্থ্যকেন্দ্র করে দেওয়া হচ্ছে, তার মধ্যে 20টি নির্মাণ কার্য শেষ হয়েছে, 95টি কেস অনুমোদিত হয়েছে। আরে বলছি তো, বসো না। 35টির কাজ শেষ হয়েছে, 18টি চালু করা হয়েছে, বাদ বাকিগুলো চালু করা হোক। 94টি চোখের আলো ক্যাম্প করা হয়েছে, এবং স্কুল বাসেরও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। টি ট্যুরিজমের মধ্যে দিয়ে অনেক কর্মসংস্থান হচ্ছে, এবং আগামী দিনও হবে বলে আমি বিশ্বাস করি। আমি অনেককে আগেও বলেছি, দার্জিলিং কনজেস্টেড হয়ে গেছে, কালিম্পং লোকে গেলে জায়গা পায় না, এমনকি থাকার এত ডিম্যান্ড আছে, সেগুলোকে নতুন করে আরও এলাকা এক্সপানশন করতে হবে, যাতে নতুন হোটেল আসে, নতুন কমার্শিয়াল ইউটিলাইজেশন হয়, নতুন দোকান টোকান তৈরি হয়, নতুন কর্মসংস্থান হয়, সেটা করতে হবে। তেমনি আমাদের এদিকেও কটেজ যত বাড়বে, হোটেল যত বাড়বে, ট্যুরিজমের তো একটা বড় জায়গা উত্তরবঙ্গ। কুচবিহারে হেরিটেজ টাউনের কাজটা, কুচবিহারের ডিএম অরবিন্দকে আমি দেখছিলাম, হেরিটেজ টাউনের কাজটা ঠিক করে করছো না? আমার মনে হচ্ছে তাড়াতাড়ি করো, আর নবদ্বীপেরটাও খোঁজ নাও, দুটোই কিন্তু। আচ্ছা, মদন মোহন মন্দিরের কাজ আমাদের হয়ে গেছে, বানেশ্বর হয়ে গেছে, শিবযজ্ঞ হয়ে গেছে, জয়পুর শিব মন্দিরও হয়ে গেছে, এদিকে এগুলো হয়েছে। একটা শীতলা মন্দির বলেছিল, ওদেরটাও করে দেওয়া হয়েছে।
ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মধ্যেও প্রায় 1000 কোটি টাকার মতো লোন অলরেডি দেওয়া হয়েছে। সুতরাং আরো যদি কেউ ইন্ডাস্ট্রিয়াল প্লট নিয়ে ব্যবসা করতে চায়, বিশেষ করে এটা ছাত্র যুবকদের জন্য, ইয়াং এন্টারপ্রেনারদের, দেখে নাও। ডিটেলস আমার কাছে আছে, বাট আমি ডিটেলসের মধ্যে যাচ্ছি না। তোমরা একটা জিনিস দেখো, যেটা কেন্দ্রীয় সরকার মহানন্দা অভয়ারণ্যের চারিদিকে 5 কিলোমিটার জায়গাকে ইকো সেন্সিটিভ জোন হিসেবে ঘোষণা করেছে। ফলে শিলিগুড়ির কিছু ঘনবসতি এলাকার মধ্যে পড়ে যাচ্ছে, তাদের খুব অসুবিধে হচ্ছে। সুতরাং এটা আমরা মনে একটা প্রস্তাব 2024-এ পাঠিয়েছিলাম, একটা বাউন্ডারি তৈরি করে যাতে, কিন্তু সেটা দেবল একবার যাক দিল্লিতে গিয়ে কথা বলে আসুক, কথা বলে শর্ট ইট আউট। আর বনজন্তুদের খাবারের অভাব দূর করবার জন্য জলদাপাড়া, গরুমারা, মহানন্দা, বক্সা সহ অরণ্য এলাকায় 562 একর বন এলাকায় পশুখাদ্যের উপযোগী ঘাসের চাষ করার উদ্যোগ এই বর্ষাকালটায় কমপ্লিট করে ফেলতে হবে। যারা ফরেস্টে আছেন, ডিএফওরা যারা আছেন, দেবল তুমি দেখে নাও। হ্যাঁ, আমাদের অনেক হোমস্টে, ইকো ট্যুরিজম সেন্টার অনেক হয়েছে, 50,000 লোক থাকতে পারে, তাতে কর্মসংস্থানও বেড়েছে। কিন্তু আগামী দিনে সেগুলো করতে হবে। পরিযায়ী শ্রমিকদের জন্য আপনাদের জানার জন্য বলছি, সারা রাজ্যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিককে নথিভুক্ত করা হয়েছে। এটা একটা পোর্টাল আছে, তারা কোনো বিপদে পড়লে আমাদের সাথে যোগাযোগ করে, আমরাও যোগাযোগ করিনি। এবং 212 জন শ্রমিককে 1,95 লক্ষ টাকার আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অনেক পরিযায়ী শ্রমিক নথিভুক্ত হয়েছেন, এদের দিকে নজর রাখবেন। এদের পরিবারগুলোও আছে, পরিবারগুলো তো সবই অ্যাডভান্টেজ পায়, তারাও যদি ফিরে সেখানে কাজ করতে চায়, তাদের 100 কর্মশ্রী কাজে লাগান, তাহলে অন্য জায়গায় গিয়ে তাদের গুতনি খেতে হয় না। একটা কথা আমি সবাইকে অ্যালার্ট করছি, বিডিওদের, ডিএমদের, বিএমওএইচ, সিএমওএইচ। সিএমএইচ কারা আছে এখানে? না, বসে নিন, বুঝতে পারছি। আপনারা কি একটা জিনিস জানেন যে অনেকগুলো ওষুধ ব্যান করা হয়েছে, সেগুলো হসপিটাল ইউজ হচ্ছে বা হচ্ছে না সেটা চেক আপ করছেন? প্লাস আপনাদের কন্ট্রোলে যেগুলো স্টোরে থাকে, এক্সপায়ারি হচ্ছে কি না হচ্ছে সেগুলো দেখছেন, চেক করা হয়। এবং আমরা বিএমওইচদের একদম কন্টিনিউ এটা বলে থাকি যে ফার্স্ট কাম না, কিন্তু আপনাদের সারপ্রাইজ ভিজিট করে একটু বিএমওইচ ওখানে দেখতে হবে হসপিটালগুলোতে, প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রগুলো। আর রিসেন্ট যে ভেজাল ওষুধগুলো এসছে বিভিন্ন রাজ্য থেকে, আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট করে ওষুধগুলোর কোম্পানিগুলোর নাম বলেছি, সেটা কি আপনারা সব জায়গায় টানিয়েছেন? প্রত্যেকটা ওষুধের দোকানে বলুন এটা টাঙাতে। ওষুধের দোকানেই তো লোকে যায় ওষুধ কিনতে। সরকারি হাসপাতালের ডাক্তাররা যেন এই ওষুধগুলো ইউজ না করেন, এটা যেমন একটা দিক। আর একটা দিক হচ্ছে, বহুত হাসপাতাল আছে যেখানে সামনে দোকান আছে মেডিসিনের, বা অন্য জায়গাতেও থাকতে পারে, মানুষ তো আর জানে না, লক্ষ্যও রাখে না, যার জন্য আমি অ্যাডভার্টাইজমেন্ট করেছি 3-4 দিন আগে। দেখবেন রিসেন্ট যে 50টা ওষুধ এসছে, 55টার মতো গুজরাট এবং ইউপি থেকে ভেজাল ওষুধ, সেই কোম্পানিগুলোর নাম দিয়ে ওষুধের নাম দিয়ে কাগজে অ্যাড করা হয়েছে। এখন তো আপনারা হোয়াটসঅ্যাপে আপনার কিছু না, একটা ফটোকপি করে নিতে পারেন কাগজের, ওটা সবার কাছে রেখে দিন, কাগজটা নিয়ে ঘোরানোর তো দরকার নেই। যখন আপনি ওষুধ কিনতে যাবেন, ফোনে আপনি দেখে নিন যে ওই ব্র্যান্ডের ওষুধ আপনি কিনছেন কিনা। মালদা জেলা নদী ভাঙন তো বড় ব্যাপার, যাই হোক, যাদের করার কথা ছিল কিছুই করেনি। 1800 হেক্টর জমি কয়েক বছর ধরে চলে গেছে জলের তলায়।
কেন্দ্রের কাছে 1064 কোটি টাকার নদী ভাঙন প্রতিরোধী প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে, কিছু হয়নি। তা সত্ত্বেও রাজ্য সরকার নিজের খরচায় 466 কোটি টাকা খরচ করে প্রকল্প রূপায়ণ করেছে। আরও 225 কোটি টাকার 21টি প্রকল্পের কাজ চলছে এবং আরও 11 কোটি টাকার কাজ তাড়াতাড়ি শুরু হবে। আর ভূতনিটা তো তোমায় করে দিলাম সেদিন, হ্যাঁ ওটা তো অলরেডি দেওয়া হলো আলাদা করে। হ্যাঁ শুধু দিয়েই যাবো, আর তোমরা শুধু ধ্বংসই করে যাবে। আমি এই কথাগুলো বললাম এই কারণে, প্রতিবার যদি টাকা দেওয়া সম্ভব নয়। শামচেরগঞ্জে নদী ভাঙনের টাকা দেওয়া হয়েছে। ফরাক্কায় যখন বাংলাদেশের সাথে চুক্তি হয়েছিল তখন কথা ছিল 700 কোটি টাকা স্টেটকে দেবে, তখন দেবগৌড়াজি প্রধানমন্ত্রী ছিল, জ্যোতিবাবুর আমলে, আমাদের আমলে নয়। কিন্তু সেই টাকার একটা টাকাও স্টেট পায়নি। এবং আগে 180 কিলোমিটার পর্যন্ত ফরাক্কা ব্যারেজের ডেভেলপমেন্ট দেখার কথা ছিল, সেটা এখন 20 কিলোমিটারে দাঁড়িয়েছে। আর ওদের আন্ডারে থাকতে না ঘরকা না ঘটকা হয়ে গেছে, রাস্তাঘাট থেকে শুরু করে এত খারাপ হয়ে গেছে অবস্থা যে কেউই কিছু করতে পারছে না। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় ডিটেলস একটা চিফ সেক্রেটারি একবার দিল্লি যাক, বেঙ্গলের যে ইস্যুগুলো আছে পড়ে সেগুলোকে দেখার চেষ্টা করুক। এবার আমি ইন্ডাস্ট্রির ব্যাপারে আর দোকান এবং বাড়ির ব্যাপারে বলবো। আগে ধরুন একতলা ছোট মাটির বাড়ি থাকতো, ছোট্ট ছোট্ট দোকান থাকতো, এইসব জিনিসগুলো ছিল না। এখন বড় বড় 5 স্টার হোটেল হচ্ছে। পঞ্চায়েতের আন্ডারে যে বাড়িগুলো আপনারা জানেন, যে যা ইচ্ছে পারমিশন দিয়ে দিচ্ছেন, একবারও দেখছেন না আগুন লাগলে ফায়ার ব্রিগেডের গাড়ি যেতে পারবে কিনা, দমকল যেতে পারবে কিনা, অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে কিনা। আরবান এরিয়ায় কিন্তু নিয়ম আছে কিছুটা ছাড় রেখে করা, এখানে কিন্তু সেই সিস্টেমটা ফলো আপ হয় না বলে আমরা অনেক চিন্তা ভাবনা করে যখন অনেকটাই হয়ে গেছে আমরা পঞ্চায়েত থেকে একটা গাইডলাইন্স দিয়েছিলাম। আশা করি গাইডলাইন্সটা গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সকলে মানবেন। আর যদি কেউ না মানে তাহলে ভিডিওরা ডিএমকে রিপোর্ট করবেন, ডিএমরা রিপোর্টটা আমাদের কাছে পাঠাবে। 2 হচ্ছে এই সমস্ত কমার্শিয়াল যে বিল্ডিংগুলো হচ্ছে, হোটেল বা বড় বড় বাড়ি বা শপিং মল বা দোকান, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা চাই ফায়ার ফাইটিং এবং সেফটি সিকিউরিটিকে নজর দিতে হবে। আর একটা কথা বলি, কর্পোরেশনগুলো ইচ্ছেমতো ট্যাক্স বাড়াচ্ছেন, এটা কিন্তু করা যাবে না। সেদিন ইন্ডাস্ট্রি মিটিংয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের একটাই কথা ছিল যে আমরা তো একটা জিএসটি ট্যাক্স দিচ্ছি, অনলাইনে আপনারা জানেন সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছে, তার মধ্যে সবটাই ধরা থাকছে, তাহলে আপনাকে আবার নতুন করে ট্যাক্স দিতে হবে কেন? এটা কি বাঁশের থেকে কঞ্চি বড়, শাড়ির থেকে গামছা? 2 বার করে ট্যাক্স নেওয়া যাবে না। সে অনলাইনে দেবে, অনলাইনে ক্লিয়ার করবে, ওখানে তো মিউটেশন হয়ে যাচ্ছে, তাই তো? ওখানে ফায়ার লাইসেন্সে পয়সা দিয়ে দিচ্ছে, সে অন্য ট্যাক্সগুলো দিয়ে দিচ্ছে, জিএসটি থেকে শুরু করে সব। নতুন করে কর্পোরেশন যেন না ভাবে যে আমি আমার গতি বাড়াবো তাই আমি আমার ট্যাক্স বাড়াবো, এটা হবে না। তার নির্দিষ্ট যা আছে, সব রাস্তা কি কর্পোরেশন করে? পিডব্লিউডি করে, ইরিগেশন করে, অন্যান্য ডিপার্টমেন্ট করে, জল পিএইচইও করে। তাহলে শুধুমাত্র ট্যাক্স বাড়ানো কারোর কাজ নয়। এই যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো থেকে তো রিসাইক্লিং করে বিজনেস করা যেতে পারে। বুদ্ধিটা তো খরচ করতে হয়, ট্যাক্সও আসবে। রিসাইক্লিং করলে নোংরাটা যেমন আমরা সরাতে পারবো, নোংরা আবর্জনা, তেমনি তার বদলে আমি তো একটা টাকা পাবো, সেই টাকা দিয়ে ডেভেলপমেন্টের কাজ করুন। কিন্তু নিজেদের গাড়ি চড়া বাড়ি চড়ার জন্য এই ট্যাক্স এভাবে বাড়ানো যাবে না উইদাউট দ্য পারমিশন অফ দ্য গভর্নমেন্ট।
আপনারা সেলফ গভর্নমেন্ট বলে ভাববেন না যে আপনারা ঘরের মধ্যে ঘর। আমি সব মিউনিসিপ্যালিটির জন্য একই কথা বলছি, কর্পোরেশন এবং অথরিটি। কুচবিহারে একজন হেডকোয়ার্টারে ডিএসপি বা এসডিপি কিছু একটা আছে, চন্দনবাবু বলে কেউ আছে, তিনি কি এসছেন মিটিংয়ে? কেন আনেনি তাকে? হেডকোয়ার্টার দেখে, বাট তাকে তুমি কোনো কাজ দাও না। ইজ ইট নট এ ফ্যাক্ট? না, কাজ করে না, তাকে তুমি করতে দাও না। তোমরা নিজেরাই যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নাও, তাহলে হাউ দ্য পিপুল উইল সাস্টেন? ওনাকে কাজে লাগাবে, শীতলকুচিতে কাজে লাগাও, দিনহাটায় কাজে লাগাও, বর্ডার এরিয়ায় কাজে লাগাও। হেডকোয়ার্টারে একজনকে বসিয়ে রাখবে, সে শুধু চা বিস্কুট করে বাড়ি চলে যাবে। সে কাজ করতে চায়, তুমি কাজ করতে দেবে না? এ আবার কি? পুলিশকে নিজেদের মধ্যে কখনো গ্রুপ করে না, আমরা পলিটিক্যাল লোকেরা গ্রুপ করি বেশি, আমরা তাই জেনে এসছি এতদিন। আমি জানি কোনো কোনো সংবাদপত্র এটাকে নিয়ে ন্যারেটিভ আর নেগেটিভ করার চেষ্টা করবে, তাদের আমি বলবো এটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং, আমরা আমাদের কথা আমাদের মিটিংয়ে বলতে পারি। আশা করি এটা নিয়ে আপনারা কাউকে ছোট কাউকে বড় করবেন না, কারণ যারা করছেন তারা মনে রাখবেন তাদের অনেক কিডন্যাপিং কেসও আমরা জানি, বাট আমরা ছেড়ে দিয়েছি, কিছু করিনি। কি রাজীব, তাই তো? ভদ্রতার খাতিরে। ভদ্রতা একতরফা হয় না, সৌজন্য সবার থেকেই প্রাপ্য। দক্ষিণ দিনাজপুরে আত্রেই নদীর যে বাঁধটা ভেঙেছে, আপনাদের বুঝতে হবে আমাদের কাজটা প্রবলেম হয়েছে তার কারণ ওখানে একটা অনেক 4-5 বছর আগে আমাদের একটা বর্ডার কান্ট্রি, আমি নাম বলছি না, দুটো কান্ট্রি মিলে একটা ড্যাম তৈরি করে। সেটা আমরা বারবার ভারত সরকারকে জানিয়েছি। ফলে আত্রেই নদীর জল ওখানকার সাধারণ মানুষ পায় না, বালুরঘাটের মানুষ, দক্ষিণ দিনাজপুরের মানুষ। ফলে আমরা যেটুকু কাজ করতে যাচ্ছি খুব লিমিটেড। তা সত্ত্বেও যেটা ভেঙেছে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, এনকোয়ারির অর্ডার দেওয়া হয়েছে এবং কাজটা ইমিডিয়েট করার কথা বলা হয়েছে। কিন্তু মেনলি যখন আত্রেই নদীর জলটাকে পুরোপুরি আটকে দেওয়া হলো তখন তো কিছু বললো না। সিকিমে 14টা হাইড্রেল পাওয়ার করেছে, ফলে কি হচ্ছে, জলটা ওদের ওখান থেকে জলটা পাস হতে পারছে না, আর সবটা এসে পড়ছে বাংলার বুকে। যে যা নিজের নিয়ে আছে, অথচ একবার তো ভাববে ওদের আমরা ভালোবাসি। আমাদের কত টুরিস্ট ওখানে যায়, শিলিগুড়ির ওপর দিয়ে তো ওদের যাতায়াত করতে হয়, নয় কালিম্পংয়ের ওপর দিয়ে। তো আপনারা এতগুলো হাইড্রেল পাওয়ার করলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট কেন পারমিশন দিল? এটা এনটিপিসি কে জিজ্ঞেস করো। আমাকে রুদ্ধ করে দিচ্ছে, বদ্ধ করে দিচ্ছে। আমরা আসার আগে এগুলো করেছে, যখন ইচ্ছে করে যাচ্ছে। আর আমাদের এখানে আমরা দুটো করার চেষ্টা করলাম, আমরা পারলাম না। রাজ্য বড়, একটা ছোট্ট রাজ্য, একটাই এমপি আছে মনে হয় লোকসভায়, একটাই। আর সেখানে বাংলা সবাইকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে, আর আপনারা ওখান থেকে এখানে এসে শুধু ইনভেস্টমেন্ট করবেন, নোটবন্দি। আর কিছু বললাম না। খবর আমিও রাখি, কাদের থ্রুতে রাখা হয় এবং কাদের দিয়ে কি। গৌতম, আমি কি ভুল বললাম? রিয়েল এস্টেট বিজনেসে হাজার হাজার কোটি টাকা
শুনেছি আমি, খবর আমাদের কাছেও আসে, কারণ ওদের সুবিধে আছে। দার্জিলিং পাশে হলেও দার্জিলিং তো সাবসিডি পায় না, সিকিম তো 90% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাবসিডি পায়, ইনকাম ট্যাক্স দিতে হয় না। নর্থ ইস্টার্ন 8 সিস্টার স্টেট, আর ওরা ভুলে গেছে সিকিমকে 8 সিস্টার স্টেট আমরা করেছিলাম। তৃণমূল কংগ্রেস যখন নতুন তৈরি হয়, অটলজির গভর্নমেন্টকে সাপোর্ট দিয়েছিলাম বাইরে থেকে, আমরা গভর্নমেন্টে যাইনি, তখন আমাদের চামলিং ছিলেন চিফ মিনিস্টার, আমাদের বললেন যে আমাদের 8 সিস্টার স্টেট করা হোক। তখন আমরা বাজপেয়ীজিকে গিয়ে বললাম যে দেখুন আমরা তো অন্য কিছু নিইনি, আমরা একটা বেঙ্গল প্যাকেজের মধ্যে সিকিমটাও 8 সিস্টার স্টেট হোক আমরা চাই, আমরাই করে দিয়েছিলাম। আর আজকে যদি আমি মনে করি বেঙ্গলের ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করছে, নিঃশ্বাস ফেলছে, তাহলে মনে রাখতে হবে যে যার নিজের রাজ্যকে সামলান ভালো করে। নিঃশ্বাস আমরাও ফেলতে পারি, কিন্তু আমরা মনে করি প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধতা আছে, লক্ষ্মণ রেখা অতিক্রম করা কারণই উচিত নয়। এইগুলো ছিল আমার আজকের মিটিংয়ে বলার। এবার আলিপুরদুয়ার জেলার ডিএম আমাকে একটা রিপোর্ট দেবে ছোট্ট 5 মিনিটের মধ্যে। ম্যাম, আলিপুরদুয়ার জেলাতে আপনি যেভাবে লাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে রিভিউ করেছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন, ওইগুলো কাজ আমরা করছি ম্যাম। এখন আমাদের চা বাগানগুলোতে প্লাকিং চলছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে ম্যাম। তার জন্য আমরা সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে মিটিং করেছি ম্যাম। আমাদের মানসুন সিজনের জন্য আমাদের কাছে সরাসরি মুখ্যমন্ত্রীর যে কাজ ম্যাম, সেই কাজগুলো 26% যেটা লোকালি করলে হয়ে যায়, আমরা স্টাডি করে দেখেছি, সেটা ডিএমএসপিরা কেন করছে না? ম্যাডাম আমাদের আপনারা কি কাগজপত্রগুলো দেখেন পাবলিকের? ম্যাডাম ও কমপ্লেনগুলো সেটা পাই, ওইগুলো আমরা ডিসপোজ করছি ম্যাডাম। না, কিন্তু করছি বলে বছরের পর বছর তো চলে যেতে পারে না, গ্রীষ্মের পরে তো বর্ষা আসবেই। তো আপনি যদি গ্রীষ্মকালে বর্ষা চান, এক দিন সারপ্রাইজ হতে পারে, তো আপনাকে তো টাইমে করতে হবে। ম্যাম ম্যাম করে দিচ্ছি ম্যাম। একটা মানুষ কত আশা করে বসে থাকে বলুন তো? না, আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কথাই বলছি, শুধু একা আলিপুরদুয়ার নয়, ইচ অ্যান্ড এভরি ডিস্ট্রিক্ট। ম্যাম আর কি হচ্ছে ম্যাম? আমাদের তার বাইরে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক কালকে উদ্বোধন হয়েছে ম্যাডাম। এখন অনেক প্লটগুলো পেয়েছে ওরা। এখন আপনি যেভাবে বলেছেন রাস্তা তৈরি হচ্ছে, এটা কোনো অসুবিধা নেই ম্যাডাম, অলরেডি সবই সেটেল হয়ে গেছে। আমরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের কাজও আমরা করছি, ব্যাংকের সাথে মিটিং করেছি। তারপরে আমাদের আরও নাম্বার বেড়েছে ম্যাম, আরও সেলফ হেল্প গ্রুপ কাজ পাচ্ছে? ইয়েস ম্যাডাম, আমাদের 26,600 আছে। আচ্ছা, আমরা কিন্তু প্রত্যেকটা জেলায় একটা করে শপিং মল করছি বা বিগ বাজার, যেখানে 2টো ফ্লোর 1 একর জমি আমরা গভর্নমেন্ট থেকে বিনা পয়সায় দিচ্ছি, কিন্তু কন্ডিশনে দিচ্ছি যাতে পিপিপি মোডে 2টো ফ্লোর ওরা সেলফ হেল্প গ্রুপকে দেয়। কারণ যারা লোকালি মেটেরিয়াল তৈরি করে তারা মার্কেটে বিক্রি করার বাজার পায় না অনেক সময়, সেই জন্য 2টো করে ফ্লোর কিন্তু সেলফ হেল্প গ্রুপের মেয়েরা বিক্রি করবে। এটা প্রত্যেকটা জেলায় কাজগুলো ইমিডিয়েট করে ফেলতে হবে। কতগুলো ক্লিয়ার হয়েছে আমাদের? 11টা ক্লিয়ার হলে 12টা বাকি আছে, চটপট করে দাও। আলিপুরদুয়ার কালিম্পং ইমিডিয়েট জমি দাও ম্যাডাম। আমি পাঠিয়ে দিয়েছি ম্যাডাম, পাঠিয়ে দিয়েছি ম্যাডাম, প্রসেস চলছে। আর দার্জিলিং কালিম্পং, দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার উত্তর দিনাজপুর হয়ে গেছে। মালদা কি হলো? মালদা প্রসেসে ম্যাডাম। বাংলা বাড়ি কাজগুলো ভালোভাবে চলছে, আপনি সেকেন্ড ইনস্টলমেন্টও দিয়েছেন, আমরা ছেড়েছি ম্যাডাম। ঠিক আছে, বসো। জলপাইগুড়ি, থ্যাংক ইউ। কর্মশ্রী কি হচ্ছে জলপাইগুড়ি? ম্যাডাম নমস্কার ম্যাডাম,
আমাদের কর্মচারী গত বছর আমরা 60 ম্যান্ডেটস দিতে পেরেছি ম্যাডাম। এবারও কিন্তু আমরা ম্যাডাম যতগুলো টেন্ডার আছে ওখানে আমরা কন্ডিশন দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের মাইগ্রেন্ট লেবার্স আছে, লোকাল লেবার্স আছে, তাদেরকে অবশ্যই নিতে হবে ম্যাডাম, যেরকম আপনারা লাস্ট মিটিংয়ে ইনস্ট্রাকশন দিয়েছিলেন। তো কাজ তো অনেক হচ্ছে, সুতরাং তাদের কাজটা যাতে পায় সেটা দেখার দায়িত্ব আছে তো। হ্যাঁ ম্যাডাম, একটা মনিটরিং করতে হবে। ইয়েস ম্যাডাম। প্রত্যেকটা জেলায় এক একটা ডিপার্টমেন্টের কাজ ধরে একটা করে নোডাল অফিসার থাকা উচিত। ইয়েস ম্যাডাম। আমাদের এডিএমস আছে, আমরা সবাইকে আমরা অ্যাসাইন করে দিয়েছি, আমরা ব্লকও অ্যাসাইন করে দিয়েছি, ওরা ফিল্ড ইন্সপেকশনও যাচ্ছে। আমরা ব্লক লেভেল পর্যন্ত আমরা অনেক টিম করেছি। আমরা এই যতক্ষণ থেকে ফিল্ড ইন্সপেকশন অ্যাপ এসেছে আমরা 45,000 আমরা ইন্সপেকশনও করেছি, আর তার মধ্যে অনেক জায়গায় আমরা যেখানে আইডেন্টিফাই করে গ্যাপগুলোকে আমরা রিজলভও করেছি ম্যাডাম। এছাড়া ম্যাডাম যেটা আপনি বললেন ড্রাগস নিয়ে, ম্যাডাম আমরা স্পেশাল ড্রাইভ করে আমরা করেছিলাম পুলিশের সঙ্গে, পুলিশ আর আমাদের সিএমএস থেকে আমরা অনেকগুলো আমরা সিজ করেছি, অনেকগুলো ড্রাগসগুলো যেটা ব্যান ছিল ম্যাডাম। এছাড়া আমাদের পথশ্রীতে আমাদের 555 কিলোমিটার রাস্তা এখন পর্যন্ত হয়ে গেছে ম্যাডাম, বাকি রাস্তাগুলো কাজ চলছে। বাংলার বাড়ি কাজগুলো ভালো করে চলছে ম্যাডাম। আমাদের 32,000 আমরা ফার্স্ট পেজে আমরা পেয়েছিলাম, আগামীভাবে যেরকম পাবেন আমরা ওইরকম আমরা এগিয়ে থাকবো ম্যাডাম। নীরজ সিং কে আছেন পুলিশের? তুমি তো নয়, আমি নীরজ সিং এর কথা বলছি। জলপাইগুড়িতে নেই না, আমি জলপাইগুড়ির কথা বলছি না, নর্থ বেঙ্গলের দায়িত্বে। রাজীব বলো। বর্ডার কে দেখে? মেঘালয়, নাগাল্যান্ড এসব বর্ডার দিয়ে যখন জিনিসপত্র আসে কে দেখে? আইজি নর্থ কি আছে? কমপ্লেন কিন্তু বহুত আসছে। আর বাদ বাকিটা খুলে বলবো? কমপ্লেন আসছে, তুমি বুঝে গেছো কি কমপ্লেন? তোমার হাতে কাগজও আমি দিয়েছি, ঠিক আছে। বিডিওরা কিছু বলবেন? মালদার ডিএম এর কিছু বলার আছে? ভার্চুয়ালি আছেন? হ্যাঁ বলো। ম্যাডাম নমস্কার ম্যাডাম, আমরা আপনি যেভাবে নির্দেশ দিয়েছিলেন লাস্ট মিটিংয়ে এবং মিটিংগুলোতেও ফ্লাড নিয়ে ম্যাডাম আমরা প্রিপেয়ার্ড আছি ম্যাডাম। আপনি অনেকগুলোই কাজ ম্যাডাম, বুদ্ধি চক থেকে শুরু করে রতুয়া, কালিয়াচাত্রী, আপনি প্রায় 70 কোটি টাকার কাজ দিয়েছেন ম্যাডাম। ইতিমধ্যেই কাজগুলো শুরু হয়ে গেছে এবং জমিও ম্যাডাম আপনি কেনার জন্য যে পারমিশন দিয়েছিলেন সেটা কেনার কাজ শেষ হয়েছে ম্যাডাম। আমরা কাজ জোর কদমে চলছে। 31 মে এর মধ্যে ম্যাডাম বুদ্ধির যে রিং কর্নার আপনি করতে বলেছেন সেটা কমপ্লিট হয়ে যাবে। তার সাথে ম্যাডাম কর্মসূচিতে লাস্ট ইয়ার আমরা গড়ে 55 দিন কাজ দিয়েছি ম্যাডাম, প্রায় 2 কোটি ম্যান্ডেজ আমরা করেছি লাস্ট ইয়ার। এবছর ম্যাডাম আমরা প্রথম থেকেই জোর কদমে শুরু করেছি, সেটা আমরা শেষ করব। ইন্ডাস্ট্রি নিয়ে ম্যাডাম আপনি মাখনা ক্লাস্টার আমাদের হরিশ্চন্দ্রপুরে একটা করতে বলেছিলেন, ইতিমধ্যেই কাজ শেষ হয়েছে ম্যাডাম। আমি ভিজিট করে দেখেছি ম্যাডাম, ওখানকার মানুষ কিন্তু খুব খুশি এবং মাখনার দামও ম্যাডাম ওখানে বাড়তে শুরু করেছে। তাছাড়াও মালদায় আরো অনেক ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার হতে পারে, সেগুলো দেখে নাও, দেখে নিয়ে জায়গা আইডেন্টিফাই করো। আর মালদার কমিউনাল ল্যান্ডস কেন হয়? কেউ করলেই আমাকে করতে হবে? কেউ তো করবেই, তার তো এটা কাজ, অপারেশন দাঙ্গা, তা আমরা কেন করব? এটাকে ডিএমএসপিদের ভালো করে নজর রাখতে হবে, ঠিক আছে? ওকে, বসো। দক্ষিণ দিনাজপুরের ডিএম। আত্রেই নদীটা বলো তো, আত্রেই যেটা ভাঙলো সেটা বলো তো। আত্রেই, হ্যাঁ। তারপরে তো অলরেডি অ্যাকশনও নেওয়া হয়েছে এবং কাজ কি শুরু হয়েছে?
স্ট্রিমে কোনো জায়গাতে কোথাও সমস্যা আছে কিনা প্রত্যেকটি ব্লকে গ্রাম পঞ্চায়েতের প্রধান মেম্বারদের সাথে আমরা কথা বলে, মিউনিসিপ্যালিটি ওয়ার্ডের মেম্বারদের সাথে কথা বলে কোনো জায়গাতে কোনো অসুবিধা হবে না এটা এনশোর দিয়েছি না। এবং এই যে ভাঙন হয়েছে তার রিপেয়ারিং কাজটা ইরিগেশন ডিপার্টমেন্ট যেভাবে ডাইরেকশন দেবে আমরা এখান থেকে সমস্ত সহযোগিতা করবো। বাকি ম্যাম ফিল্ড ইন্সপেকশন ভালো চলছে। ল অ্যান্ড অর্ডার ঠিক আছে? হিলি বর্ডার ঠিক আছে? হিলি বর্ডার সেটা আমি জানি, কিন্তু কথা হচ্ছে যে বর্ডারে কোনো প্রবলেম নেই তো? বর্ডার ভিজিট হচ্ছে নাকি বর্ডার পুরো ছেড়ে দিয়েছে? মাঝে মাঝে ভিজিট করতে হবে, সারপ্রাইজ ভিজিট। ওকে, থ্যাংক ইউ। উত্তর দিনাজপুরের ডিএম। নমস্কার ম্যাডাম। ম্যাডাম এখানে আমাদের আপনার ইনস্ট্রাকশন, সমস্ত ইনস্ট্রাকশন আমরা শুনেছি ম্যাডাম। তার রাস্তাটি মুখ্যমন্ত্রী ম্যাডাম এটা আপনি বললেন কি আমাদের বেশিরভাগ কমপ্লেন লোকালি ডিসপোজ হয়ে যাচ্ছে আর আমাদের ডিসপোজাল 99.89% আছে। আমাদের তো ডিস্ট্রিক্ট লেভেলে কন্ট্রোল রুম করেছে যেখানে ডেইলি করে আমি নিজে বসি, এডিএমরা আমার আছে, ওরা ডিসপোজ করে দিচ্ছে এখানে। বাংলার আবাস যোজনা ম্যাডাম অলরেডি আমাদের গতকাল আপনি আমাদের 280 কোটি টাকা ছেড়েছেন, আগে আপনি 280 কোটি টাকা দিয়েছেন। সমস্ত কাজ ফার্স্ট ইনস্টলমেন্টের ইন্টার লেভেল থেকে ম্যাডাম 90% কাজগুলো হয়ে গেছে। আর এটা ম্যাডাম হওয়ার পরে আমাদের কর্মশীতে ওখানে অনেক লোকজন আমি দেখেছি, ওখানে মোটামুটি 27 লাখ ওভার মেন্টেজ ম্যাডাম কর্মশীতে আমার যে বাংলার আবাস যোজনার টাকা থেকে আপনি দিয়েছেন ওখান থেকে হয়ে যাচ্ছে। ইন্সপেকশন ম্যাডাম আমরা 4.5 লাখ ইন্সপেকশন করেছি এই নতুন পোর্টালের মাধ্যমে। প্রত্যেক ব্লকে ম্যাডাম আমরা ভিডিওদেরকে ডেইলি মনিটরিং করে এখানে, আর ইউনিট ওয়াইজ দেখলে এটা ম্যাডাম আমাদের খুবই ভালো চলছে। আচ্ছা বলুন তো, ইসলামপুর আর চোপড়া বর্ডার দিয়ে কোনো লোক ঢুকছে না তো? অনেকটা খালি আছে, অনেকটা খালি আছে। ওখানে কি কোন রকম সিস্টেম কাজ করছে? করিমদা কি ওখানে আছে? আচ্ছা ঠিক আছে। ওখানে হামিদুর আছে? এই হামিদুর ওই ইসলামপুর চোপড়া নয়, ইসলামপুরে একটা জায়গা আছে যেখান দিয়ে আগেও অনেকে ঢুকবার চেষ্টা করেছিল, আটকানো হয়েছে। ওটা একটু দেখে রেখো, ওটা একটু দেখে রেখো তুমি। আরে কথা বলো। রাব্বানি ভাষণ না দিয়ে বেশি জেলাটা ভালো করে তুমি করিমদা ঠিক আছে, অসুস্থ আছেন, ওনাকে ডিস্টার্ব করো না। হামিদুর আছে, তোমরা সবাই মিলে জেলাটা ভালো করে দেখে নাও। বসো। অনিত, দার্জিলিং থেকে জিটিএ থেকে তুমি কিছু বলবে বলো, মাইক দাও। मैम एक्चुअली अभी इस समर ये मानसून एडवांस हो रहा है, सो हम लोग मानसून के जो रेनी सीजन में तो दार्जिलिंग में लैंडस्लाइड का बहुत पहले से भी रेनी सीजन में बहुत लैंडस्लाइड होता है। पहले टिस्टा में भी इतना फ्लड हुआ है, उसमें भी हम लोग अभी तक उतना रिकवर नहीं कर रहा है, लेकिन हम लोग मानसून के लिए पहले एडवांस टीम बना चुका हूँ। सो डेवलपमेंट का काम भी पचरी RDF जो स्टेट का रोड है वो अच्छी तरह से काम चल रहा है, लेकिन अभी एडवांस रेनी सीजन होने से इस बार थोड़ा और डिजास्टर का हम लोगों का खतरा है, लेकिन हम लोगों का अभी एडवांस काम कर रहा है, इस पर मीटिंग कर रहा है। लेकिन अभी ये एडवांस मानसून आगे लैंडस्लाइड तो ऐसे दार्जिलिंग में लैंडस्लाइड होता है, लेकिन हम लोगों का जो जीटीए का जितना ऑफिसर है वो लोग अभी कमेटी बनाकर वो लोग प्रिपेयर कर रहा है मैम। और आगे में जो आपने बोला दार्जिलिंग के लिए, दार्जिलिंग जो एक्सटेंशन के नया टाउनशिप के लिए अभी जाकर मैं प्रिंसिपल सेक्रेटरी और दार्जिलिंग DM हम लोग इस पे प्लान कर रहे हैं, और इस बार जाकर हम लोग आइडेंटिफाई करेंगे लैंड वे। थैंक यू मैम। हाँ, इसको देख लेना। हाँ, इसमें तुम्हारी कामयाबी होगा कि उसमें बहुत सारे एम्प्लॉयमेंट भी जनरेशन होगा, और बहुत सारे लोग जाने चाहते हैं लेकिन उसको मौका नहीं मिलता है, इसको भी देख लेना चाहिए। ठीक ना? ठीक है मैम। कालिम्पोंग ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোথায়? কালিম্পং ওপরে আছেন?
ও ভার্চুয়ালে? আচ্ছা বলুন। আপনার ইনস্ট্রাকশন শুনে গেলাম আর কাজগুলো ঠিকঠাক চলছে না, যেমন আপনি বলেছিলেন ফ্লাড নিয়ে এবং টি স্টপ রেটে আমরা লাস্ট টাইম আমরা খুব ক্ষতি হয়েছিল। এবার আমরা অনেক কিছু ভালনারেবল লোকেশনস আমরা আইডেন্টিফাই করে অলরেডি ইরিগেশন এবং জিটি ইরিগেশন সঙ্গে আমরা ক্লোজলি কাজ করছিলাম। যতটা সম্ভব আমরা এটা আমরা তৈরি আছি এবং কন্ট্রোল রুম চলছে। মেইনলি ডিজাস্টার ম্যানেজমেন্ট সব প্রিপারেডনেসে আমরা আছি ম্যাম। মেজর এটাই আমাদের মেজর কাজ চলছে ম্যাম এই মুহূর্তে, বিকজ যেমন অ্যাডভান্স হচ্ছে মনসুন, অলরেডি মনসুন শুরু হয়ে গেছে মানে মোটামুটি বারিশ চলছে, সেজন্য আমরা তৈরি আছি। হ্যাঁ এবার একটু আগে শুরু হয়েছে, একটু বাকি ঠিকঠাক কাজ চলছে ম্যাম। লাস্ট টাইম থেকে 24-25 কর্মশ্রী আমরা 8 লাখ ম্যান্ডেজ করতে পেরেছি ম্যাম, কম্পেয়ার টু 23-24 90,000 ছিল ম্যাম। আর গভর্নমেন্ট স্কিম বিএসকে আপনি যেমন বলেছিলেন নেপালিতে আমরা লোকালি প্রপারলি ভালো করে আমরা প্রকাশ করছি ম্যাম, আর সেটা নিয়ে আমরা বাড়ছে ম্যাম। উই আর সিইং দ্য আউটকাম বাড়াচ্ছে ম্যাম। আর ল্যান্ড রেজিস্ট্রেশনের জন্য স্পেসিফিকলি আমরা রেজিস্ট্রেশন অফিসে একটা ডিওকে আমরা স্পেশালি ডেপুট করেছি ম্যাম, সেটা নিয়েও আমরা নাম্বার অফ সার্ভিসেস। দার্জিলিং কালিম্পং এ হোমস্টেটাকে প্রেফারেন্স দিতে হবে, মানে হোমস্টে মানে গভর্নমেন্ট টাকা দেবে তারপর আমি করব সেটা নয়। এটা হচ্ছে প্রাইভেটে খুব ভালো ভালো সুন্দর সুন্দর বাড়ি তৈরি করে ওরা। ওরা যদি নিজেদের ওখানে হোমস্টে করতে চায় গভর্নমেন্ট জাস্ট একটা আইডি কার্ড দেবে, কিন্তু দেখে নিতে হবে যেন উল্টোপাল্টা লোক না আসে, কারণ এখন তো ঘুরে বেড়াচ্ছে এখান থেকে ওখান, কে যে কোথায় ঘুরে বেড়াচ্ছে ভগবানই জানে। সুতরাং সবাইকেই নজর রাখতে হবে একটু। ওদের হর্টিকালচারটা একটু ভালো করে করা যেতে পারে দার্জিলিং মেরিকার কালিম্পং, কারণ ওদের ওয়েদারে। আর কিছু আইটি সেক্টর হতে পারে, ক্যাকটাস, তারপরে আমি তো তাই বলছি অর্কিড, ওগুলো তো এক্সপোর্টও হতে পারে। একটা সেন্টার হয় খুব ভালো হয়। আইসিডি ডিপার্টমেন্টের থেকে আমরা তো এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলটা টাচে আছি ম্যাম, এক্সপোর্ট প্রমোশনের জন্য স্পেসিফিকলি আমরা উদ্যোগ নিচ্ছি ম্যাম। ঠিক আছে, দার্জিলিং তো আছেও, অনেক বলে দিয়েছে। ঠিক আছে, ওপরে যারা আছেন আপনি পলিটিক্যাল লোক, হ্যাঁ একটু বসুন বসুন। আপনাদের ওপরে কারো কিছু বলার আছে অফিসারদের? এনি ডিপার্টমেন্ট? ডান দিকে বিডিওরা, এনি সাজেশন? আইসিদের? লাইন ডিপার্টমেন্ট? ডিএমরা লাইন ডিপার্টমেন্টদের সাথে কোঅর্ডিনেট করেন তো? কোঅর্ডিনেশন হয়? মান্থলি অন্তত একটা মিটিং হওয়া দরকার লাইন ডিপার্টমেন্ট হেডদের নিয়ে। কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ তুমি বলো, আগে পরিচয় দাও। কে? নমস্কার দিদি, আমি প্রণয়িতা দাস, জলপাইগুড়ি শিক্ষা কর্মাধ্যক্ষ। আমি দিদি প্রথমেই তো ধন্যবাদ জানাই। 22 বছরে আপনি আপনার আশীর্বাদে আমি শিক্ষা কর্মাধ্যক্ষর পজিশনটা পেয়েছি। আমি এখনও পড়ছি দিদি, কিন্তু আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে অনেক কিছু সুবিধা পেয়েছি আপনার আশীর্বাদে। কিন্তু দিদি জলপাইগুড়িতে না শিক্ষার একটু ক্লাস 10-এ এবারে বেশি করে রেজাল্টটা একটু বাজে হয়েছে। তো শিক্ষা দিক থেকে ইনফ্রাস্ট্রাকচারে দিদি একটু আমাদের জেলাটার একটু আপনার রিকোয়েস্ট চাইছি যে একটু যদি আপনার সাহায্য আমরা পেতে পারি। জলপাইগুড়িতে দিদি সবচেয়ে বেশি কলেজ আপনি করে দিয়েছেন। বানারহাট হিন্দি কলেজ, তারপর রাজগঞ্জ কলেজটা খগেশ্বরদার ওখানে খারাপ অবস্থা ছিল, ওইটা করে দেওয়া হয়েছে। ধূপগুড়ি কলেজের সায়েন্স ব্লক, মালবাজারের সায়েন্স ব্লক, ধূপগুড়ি অনেকটাই করে দেওয়া হয়েছে। কখনো কোনো স্কুলে কোনোবার রেজাল্ট খারাপ হয়, কোনোবার ভালো হয়। এটা গ্যারান্টি টিকিট গ্যারান্টেড হিসেবে নেওয়া উচিত নয়।
সবসময় যে ছেলে মেয়েকে ফার্স্টই হতে হবে সেটা সম্ভব হয় না, এটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করা উচিত নয়। একদম একদম দিদি, শুধু আমার তুমি কি পড়ছো এখন? দিদি আমি MA পলিটিক্স, আমি জাস্ট দিল্লি ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করি 2023-এ আমার পঞ্চায়েত জেলা পরিষদের টিকিটটা। তুমি MA কোথায় করছো? ম্যাম আমি ডিস্টেন্সে পড়ছি, যেহেতু তারপরে আর আমি কলেজে গিয়ে আচ্ছা ওকে ঠিক আছে, যাই করো ভালো করে করো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দিদি। সুমন তুমি কিছু বলবে আলিপুরদুয়ার? বলো। দিদি প্রথমে তো আপনাকে প্রণাম এবং ধন্যবাদ জানাবো। জগন্নাথ দেবের এত সুন্দর মন্দিরের পর আমাদের এখানে খুব ইচ্ছে ছিল যে কীভাবে যাবে, ট্রেনের টিকিট পায় না, তো 6টা বাস হয়ে গেল, তো খুব সুন্দরভাবে সবাই জগন্নাথ দেব দর্শন করবে, ফেস বাই ফেস যাবে, আবার যখন বেশি বাস আসবে আবার করে দেবো। এবং এটা তো ঠিক যে 1855 সালে মহিষী নারী রাসমণির হাত ধরে যে দক্ষিণেশ্বর মন্দির, আর তারপর এই আমাদের দিদির হাত ধরে জগন্নাথ দেবের মন্দির। জানো তো দক্ষিণেশ্বর স্কাই ওয়াকটা আমি করে দিয়েছি। একদম দিদি, এটা ইতিহাসে লেখা থাকবে। আর এটা ঠিক যে এর আগের বছরও আপনি এখানে ঠিক পুজোর আগ দিয়ে এরকম একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের মিটিং করেছিলেন গোটা বাংলার বানভাসী পরিস্থিতি নিয়ে, সেটা খুব ফ্রুটফুল হয়েছিল এবং আমরা খুব ভালোভাবে নর্থ বেঙ্গলের সব জেলায় আলিপুরদুয়ার সহ আমরা সেটা মোকাবিলা করতে পেরেছিলাম। এবারও এরকম একটা মানে প্রাক বর্ষার মুহূর্তে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করছেন। আলিপুরদুয়ারের সমস্ত পরিস্থিতি ডুয়ার্সের আপনি জানেন দিদি, তবে আমি রিসেন্টলি কয়েকটা জায়গায় ভিজিট করে আমার মনে হলো এই যে ভুটানের নদীগুলো আসে, আমি বারবার যেটা বলি ওই রেন গেজ যে স্টেশনগুলো সেগুলো যেগুলো আমাদের দিকে আছে, সেখানে অনেক প্রত্যন্ত এলাকায় আগে গেজ রিডাররা থাকতো, তাদের কাছে মোবাইল এখন দেওয়া হয়েছে, কিন্তু ওখানে আবার নেটওয়ার্ক নেই ভুটান এলাকা, ফলে স্যাটেলাইট ফোনগুলো যদি ওদের কাছে দেওয়া যায়, ওরা তো আমাদের কাছ থেকে কিছু মানে খবর দেয়, এখন আর ইউজ করে, ওটা আর্মি ইউজ করে। হ্যাঁ, ওই তো ওরা আবার ওই মোবাইলেও আমাদেরকে পাচ্ছে না, মানে ইরিগেশন ডিপার্টমেন্টকে, ফলে আমার মনে হলো ওরা একটু অসহায়তার মধ্যে আছে। টাওয়ার না থাকলে, মোবাইল না থাকলে, এই নেটওয়ার্ক না থাকলে কোত্থেকে পাবে? এখানে ইন্টারনাল করতে হবে, কোনো একটা জেলা হেডকোয়ার্টারের সাথে বিভিন্ন ইম্পর্টেন্ট যে জায়গাগুলো থেকে আমরা বারবার বলছি ক্যাচমেন্ট এরিয়া কি জলটা আসছে পরিমাণ আমাদের জানাতে আগে, ওটা সেটা কিন্তু জানাচ্ছে না, সেটা একটা কথা বলো, দরকার হলে কাউন্সিলরের সাথে কথা বলে নাও। আর এখন যে প্রাইম মিনিস্টার আছে ইজ এ গুড ম্যান, দেখে নাও, কথা বলে নাও। এবং এটা ঠিক দিদি যে যখন আপনি সফর করছেন তখন মিডিয়ার কাছেও কেউ কেউ বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে যে এই নদীর জন্য উত্তরবঙ্গ ভেঙে যাচ্ছে, জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে, চা বাগান ধ্বংস হয়ে যাচ্ছে। তো নদীটা কি আমি বন্ধ করে দেবো? একদমই তাই। আশ্চর্য, নদী আমার হাতে। এবং আমাকে একজন বললো নদীর পথটা ঘুরিয়ে দিন, বাবা আমি নদীর পথ ঘুরিয়ে দেবো। এবং এই যে সেন্ট্রাল সাবজেক্ট, এটা মানুষকে বিভ্রান্ত করে এরা জুলাই মাসে উত্তরকন্যা অভিযানেরও ডাক দিচ্ছে, ফলে আমাদের সতর্ক থাকতে হবে। খেয়ে দিয়ে কাজ নেই, বল নদীর ভাঙন, বন্যার টান তোমার হাতে, গঙ্গা ভাঙন 1 পয়সা দেয় না, 100 দিনের কাজের টাকা 4 বছর বন্ধ। তুমি বললে বলে আমি বলছি, বাংলা আবাসন যোজনা 4 বছর বন্ধ, তোমার গ্রামীণ রাস্তার কাজ 4 বছর বন্ধ, ইলেকশনের সময় চায় বাগান খুল দেগা, ইলেকশন কা বাদ বন্ধ কর দেগা। আমরা এটা করি না, আমরা যেটুকু পারি সেটুকু বলি, সেটুকু করি। তোমরা নজর রেখো, বাদ বাকি আমরাও আছি। ধন্যবাদ। ও ঘিরলে ওকেও তো ঘিরতে হবে, দরকার দিল্লি যাবে সব, চলো। নমস্কার। জয়প্রকাশ দিদি, প্রথমে প্রণাম জানাই আপনাকে। তুমি কোনোদিন অ্যাডমিনিস্ট্রেশন রিভিউ মিটিংয়ে বক্তৃতা দিতে সুযোগ পাও নাই, এই প্রথম। বলো। আলিপুরে একটা ছোট্ট, আলিপুরে একটা ছোট। আচ্ছা দিদি, প্রথমেই এই যে সুমনদার সঙ্গে একমত। আমরা কিছুদিন আগে কথা বলছিলাম যে জগন্নাথ ধাম দিদি করে দিয়েছেন এত সুন্দর, কি করে যাব। এই গতকালই আপনি জলপেশ শিব মন্দিরে যে, ওটাও খুব ভালো হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর দিদি, আমাদের আলিপুর দুয়ার জেলার জন্য তো আপনি অনেক কিছু দিয়েছেন, আর পুনরায় বলার দরকার নেই। কিন্তু আমাদের চা বাগান, মেনলি চা বাগানের জন্য কিন্তু আপনি অনেক কিছু করে দিয়েছেন। করে দিই, বাদ বাকি মলয় গৌতমরা আছে, ওদের একটা কমিটিও আছে, তোমরা সবাই আছো, তোমরা টাইম টু টাইম দেখে নেবে, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ দিদি। হিপি দিদি, আমাদের জেলা খুব ভালো, অল গুড, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনও খুব অ্যাক্টিভ। আর যেটুকু সমস্যা ছিল রাস্তাঘাটে দিদি, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন দপ্তর থেকে তোরা সকলে কোঅর্ডিনেশন রেখে, বিশেষ করে ওই শীতলকুচি টুচিতে মাঝে মাঝে ঝামেলা হয়, লোকজনকে তুলে নিয়ে যায়, এগুলো একটু দেখে রাখিস, মাথা ঠান্ডা করে। ওটা দিদি তুমি টেক আপ করেছো, উকিল বর্মন। এবং ডিএমএসপিকেও বলবো যে লোকাল যারা আছে তাদের সাথে ডেকে একটু কথা বলে কোঅর্ডিনেশন করে নেওয়া, ঠিক আছে? রবি ঘোষ।
ট্যাক্স বাড়ানো যাইবে না, বাড়াইছো তুমি। মিউটেশন আমি সব 1 পয়সাও না, এই তো ফাইল নিয়ে এসেছি। তাহলে ওরা কেন বলছে মিথ্যা কথা বলছে, বারবার মিথ্যা কথা বলে। আমি ডিএম কে বলছি, ডিএম এটাকে ক্রস চেক করে আমায় জানাবে। ডিএম সাহেবের সাথে কালকে সব কাগজপত্র জমা দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি বলেছো, আমি তোমাকে বিশ্বাস করছি, আমি ক্রস চেক করব। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ সুন্দর আছে। সুন্দর আছে? হ্যাঁ। শীতল মাছ খাও? মাছ টাছ খাই না এখন, নিরামিষ। সে কি এখন নিরামিষ হয়ে গেছে? আমি শুধু দুটো কথা বলবো। হ্যাঁ বলো। আপনি তো হেরিটেজ করে দিয়েছেন কোচবিহার শহরকে, কিন্তু ডিএম সাহেবের সাথে কালকেও কথা হয়েছে, এর আগেও প্রত্যেকটা মিটিংয়ে কথা হয়। আপনিও গতবার যখন গেলেন লোকসভা ইলেকশনের পরে, তখনও আপনার নজরে দিয়েছিলাম যে 48 কোটি টাকার ড্রেনেজ সিস্টেমে যে হেরিটেজের, যে জন্য একটু জল টল বেশি ক্লিয়ার হয় না, এটা এখনও আমরা অনুমোদনটা পাইনি। এটা পাইলে খুব সুবিধা হয়। পরে দেখা যাবে আবার যখন টাকা আসবে। ওকে, তুমি টাকা ছাড়া অন্য কিছু বলো। অনেক দেওয়া হয়েছে, 300 কোটি টাকা দেওয়া হয়েছে। বস। আর ঠিক আছে সবই, বস, সব ঠিক আছে। গঙ্গাপ্রসাদ শর্মা জয়গাঁও কি আপনি দেখেন এখন? ডেভেলপমেন্ট অথরিটি, ওটা তো একদম ভুটানের গায়ে। একদম ভুটানের গায়ে দিদি, প্রণাম জানাচ্ছি আপনাকে ম্যাডাম। ওইখানে আমার দুইটা বিষয় আছে, একটা চা বাগান নিয়ে বিষয় আছে। চা বাগান খুব ভালো হচ্ছে, আপনার শ্রমিকদেরকে আপনি যে রেশন দিচ্ছেন তারা খুশি আছে ম্যাডাম। ক্রেস হাউস, হেলথ সেন্টার, এটা ভালো হচ্ছে। কিন্তু চা বাগানে এই যে আমাদের যে বন্ধ চা বাগান খুলেছিল, তার এর আগে আলিপুরদুয়ারের মিটিংয়ে আপনি যেটা বলে ক্যাবিনেট থেকে যে লিস্টগুলো পাস করেছিলেন ম্যাডাম, সেটা এখন অবধি সেই কোম্পানি কিন্তু লিজ কাগজে হাতে পায়নি, এখন অবধি পায়নি। সব পেয়ে গেছে, চুপ করে বসো, তুমি জানো না। আর আমাদের কোন কোম্পানি নাম বলো তো? আমাদের যে 7-8টা মাদারিহাটে আছে, কালকে পরশু দিনই আমার করে দেওয়া হয়েছে অলরেডি, খবর রাখো। ঠিক আছে। আর ম্যাডাম একটা বিষয় আছে, আবার যে ভুটান ইন্টারন্যাশনাল যে রোড আছে ম্যাডাম, 700 মিটার রোড, ওইটা আমরা পিডাব্লিউডিকে লিখেছি ম্যাডাম। ওই রোড তুরসা ডিভিশনে ছিল, ওইটা এসব নিয়ে কিছু করা যাবে না এখন, বসো। ওটা বর্ডার কান্ট্রি, বসো। এগুলো বলতে চেও না, সবকিছু করো না। ঠিক আছে, হাতে সবকিছু নাই। এই হাসি মারা তোমার কোনো প্রবলেম আছে? হাসিমারা অঞ্চলটা ভালো করে নজর দিয়ে দেখে রেখো। আর্মিতে যদি কখনো কিছু প্রয়োজন হয় তোমরা ওদের সাথে থেকো। খবর তো অনেক পেয়েছে, আর কিছু না, আর উঠবেই না, আর কিছু নাই। তোমার অনেক ঢেলে দেওয়া হয়েছে, অনেকভাবে আপনারও তো অনেক করে দেওয়া হয়েছে। এই আমাদের ধূপগুড়ি মেরে অনেক করে দেওয়া হয়েছে, একদম যা চেয়েছেন তাই। এখন শুধু খাওয়া দাওয়া করে শরীর সুস্থ রাখতে হবে, বাস, আর কিচ্ছু না, আর কিচ্ছু হবে না। এখন বসুন, অনেক হয়েছে, আবার জিতবেন, তারপর আবার হবে। একবারে সব খেয়ে নিলে হজম হবে না। বিপ্লব মিত্রের কিছু বলা আছে দক্ষিণ দিনাজপুর থেকে? ভার্চুয়ালে আছে। ওটা এখন হবে না, তার কারণ আমি ডাবল ইঞ্জিন চাই। সিঙ্গেল ইঞ্জিনে মানুষের জীবনে সংকট থাকে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমরা বলেছি ডাবল ইঞ্জিন দিলেই করে দেবো। ওটা আমি বলতে পারছি না, কারণ এটা অন্য দেশের হাত আছে। বসো। রায়গঞ্জের কিষাণ কল্যাণী কি বেড়াতে গেছে? হ্যাঁ, আমি একটা ছবি দেখলাম, আমি ফেসবুকে একটা ছবি দেখলাম, সে ফিল্ম স্টারের মতো লাগছে দেখতে। এরা জানে না যে আমি প্রত্যেকটা দেখি, প্রত্যেক দিন, টুইটার থেকে, ফেসবুক থেকে, স্যান্ডেল থেকে, সব চ্যানেল আমি দেখি না, ওগুলো নো চান্স, দেখলেই মাথা খারাপ হবে। স্কুল কলেজগুলো ভালো চলছে? ডিআই যারা আছেন, অনলাইনে আছে, তুমি জিজ্ঞেস করো। এটা
এটা দক্ষিণ দিনাজপুর দেখাচ্ছে। ডিআই কে আছেন? ডাকেনি হয়তো। কানেকশন নেই হয়তো। ঠিক আছে, এডুকেশন সিস্টেম কোনো অসুবিধা নেই তো? ভবিষ্যতেও যেন না হয়। উত্তর দিনাজপুর আচ্ছা, থ্যাংক ইউ। মালদা নমস্কার ম্যাডাম, আমি ডিআই প্রাইমারি মালদা, সব ঠিক চলছে ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ। কোচবিহার তো এখানে আছেন মনে হয় নাকি? কোচবিহারে ডিআই ভার্চুয়ালি আছেন। ও তো আমরা চাইছি, আমাদের অনেক পোস্ট ভেকেন্টও আছে, যখন ওটা কোর্টের সাবজুডিস আছে বলে কোর্ট যখন অর্ডার দেবে আমরা করে দেব। আমি জানি প্রবলেমটা চলছে। হ্যাঁ, আর কারো কিছু বলার আছে পুলিশের? জয়িতা কিছু বলবে? শুধু একটু রোগা হতে হবে। মঞ্চে যারা আছেন কারো কিছু বলার আছে? হ্যাঁ, কোচবিহারের এমপি, আমি জানতাম বলবেই, বলেন। আর কি চাই? পঞ্চান্ন বর্মা ইউনিভার্সিটি হইয়া গেছে, সব হইয়া গেছে, রাজবংশী একাডেমি হইয়া গেছে, চিলারায়ের মূর্তি হইয়া গেছে, নারায়ণ ব্যাটালিয়ান, নারায়ণী ব্যাটালিয়ানও হইয়া গেছে। আর কি চাই? হেরিটেজই হয়ে গেছে। আমি একটা সমস্যার কথা বলছি, যে আমি বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে দেখি যে রাস্তা তৈরি হচ্ছে একদিকে, নতুন রাস্তা তৈরি হতে গিয়ে পুরানো রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। এত বেশি লোডের ট্রাক সেই পুরানো রাস্তা দিয়ে যাচ্ছে। আমি তো বারবার বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে কোনো লোডের ট্রাক যাবে না। কেউ দেখছে কেন পুলিশ এটা করছে না? রাজীব, আমি কতবার বলবো এক কথা? হাউ মেনি টাইমস? বারবার করে আইসিদের বলা হচ্ছে, ডিএমদের, এসপিদের বলা হচ্ছে এটা পুলিশের দায়িত্ব। কেউ টাকা খেয়ে গ্রামের রাস্তা দিয়ে ঢোকাবে না ট্রাক। টাকা নেই তা সত্ত্বেও আমরা করে যাচ্ছি, আর হেভি লোডের ট্রাকগুলো ঢুকে সেগুলো ভেঙে দিচ্ছে। কতবার বলবো এক কথা বারবার করে? এক কথা বারবার বলতে ভালো লাগে না। যদি কোনো কমপ্লেন থাকে প্লিজ সেন্ড মি দ্য কমপ্লেন। ঠিক আছে, বসুন, ঠিক কথা এটা। কেন? এটা ডিজি তো দেখবে, ডিজি তো মনিটর করবে। আর দেখে নিচ্ছ, বলতে বলতে আমার মুখ মানে জিপটাই হয়ে গেল। সব জেলায় এই একই প্রবলেম, ইচ অ্যান্ড এভরি ডিস্ট্রিক্ট। অরূপ কিছু বলবি? বলেছি কি কিছু বলবে? তোমার তো আর কিছু নাই, শরীর ঠিক আছে? কিছু বলতে চাও? প্রথমে আপনাকে প্রণাম জানাচ্ছি দিদি। আপনাদের আমরা আশা করি নিশ্চিতভাবে আপনারা যেভাবে উত্তরবঙ্গে সফরে আসেন, তখনই আমাদের যে দাবিগুলো অটোমেটিক তারা পূরণ হয়ে যায়। সুতরাং আজকে আমরা গর্ব করে বলতে পারি যে আজকে আমাদের চা বাগান এলাকাতে সবচেয়ে বড় সমস্যা ছিল সেটা জলের সমস্যা, সেটাও কাজ হচ্ছে দিদি। তার সাথে সাথে এই যে আমাদের চা বাগানে আমাদের জমির পাট্টার থেকে নিয়ে, আমাদের 1,20,000 টাকা থেকে নিয়ে, আজকে আমাদের ক্রেচ হাউস থেকে নিয়ে হেলথ সাব সেন্টার
এটা আমরা কোনোদিন জীবনে আমরা চা শ্রমিকরা এরকম সুবিধা এরকম সুযোগ আমরা পাবো সেটা আমরা কোনোদিন ধারণা করি নাই। সুতরাং আপনি অনেক কিছু দিয়েছেন, তার আর বড় একটা কথা যেটা আমরা আগে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মাধ্যমে আমরা এলাকার কাজ হইতো, কিন্তু আপনার আসার পরে আপনি এনবিডিডি করে দিয়েছেন, যার ফলে কিন্তু এই ডিপার্টমেন্টের মাধ্যমে আজকে আমরা পুরা সমস্ত এলাকাতে অনেক কোটি কোটি টাকার আজকে কাজ হচ্ছে। এটা হলো আপনাদের যে চিন্তা ভাবনা করে আজকে ডিপার্টমেন্ট করে দিয়েছেন, তার জন্য দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার একটাই দাবি থাকবে যে এরকম যে যাতে আগামী দিন আপনি যে এরকম আজকে উত্তরবঙ্গ সফর করেছেন যাতে আরো ঘন ঘন আসলে আমরা স্বাভাবিক এমনি আমাদের দাবি। 3-4 মাস পরই তো উত্তরবঙ্গে আসি, আমার মতো এত বেশি কেউ মনে হয় উত্তরবঙ্গে আসে না, ম্যাক্সিমাম আসি। আমি এমনিতে সব ঠিকই আছে, ওদের খিদেও পেয়ে গেছে। খাওয়ার ব্যবস্থা হয়েছে? খাওয়ার ব্যবস্থা আছে? তাহলে আমি সিএসকে বলবো যে মিটিংটা শেষ করার জন্য, কারণ খিদে পেয়ে গেছে সবার। জেলা থেকে যারা এসেছেন আমার সাথে একটু কথা বলে নেবেন তো, আমার ঘরে আসুন। পলিটিক্যাল লোকেরা মানে এমএলএ এমপিরা যারা আছেন বিভিন্ন। থ্যাংক ইউ ম্যাম, আপনার আজকে প্রশাসনিক সভাতে যে ইনস্ট্রাকশনসগুলো আপনি দিয়েছেন শুরুতে, যারা প্রশাসনিক অফিসার্স উপস্থিত আছেন ফিজিক্যালি এবং ভার্চুয়ালি সবাই নোট করেছেন। হেড অফ দ্য ডিপার্টমেন্টসও এখানে উপস্থিত আছেন, ওরাও ইনস্ট্রাকশনসগুলো নোট করেছেন। আমরা এটা ফলো আপ করবো। বিশেষ করে যে এমফ্যাসিস দেওয়া হয়েছে বিএসকের উপরে, আমি অনুরোধ করব সবাইকে ইন্সপেকশনস উপরে এবং যে আনফিনিশড কাজগুলো আছে বৃষ্টির আগে যাতে আমরা শেষ করে দিই এবং বৃষ্টির মধ্যে যাতে আগামী দিনের যে কাজগুলো আমরা করব ওর প্রস্তুতি আমরা শুরু করে দিই, এটা বলা হয়েছে। এটা আমি সকলকে রিট্রেট করছি, এর উপরে যাতে আমরা গুরুত্ব দিই এবং স্থানীয়ভাবে সকলকেই কোঅর্ডিনেটেডভাবে কাজ করতে হবে। এসপি ডিএম দুজনেরই টিমকে জেলা ভিত্তিক যাতে ল অ্যান্ড অর্ডার হোক, ডেভেলপমেন্ট কাজ হোক, রেগুলেটরি কাজ হোক, এনফোর্সমেন্ট কাজ হোক, আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, এর উপরে আমাদের সকলকে নজর দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন আমি অনুরোধ করব এটা আপনারা সব নোট করবেন। আমরা আগামী দিনে এটা ফলো আপ করবো যাতে এটা কার্যকরী করা যায়, ভালোভাবে কাজ করা যায়। বাইরের যে কোনো টিম সার্ভে করতে আসলে যদি তারা গভর্নমেন্টের টিম না হয় বা আমাদের রেকগনাইজ টিম না হয়, প্লিজ ডোন্ট অ্যালাউ। আর 2 হচ্ছে কমিউনাল টেনশন যেন কোথাও না হয়। আগে থেকে আইবি রিপোর্ট নিয়ে আইবিকে আরেকটু এফেক্টিভ হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। পলিটিক্যাল লোকেদেরও নজর রাখতে হবে। ভিলেজ পুলিশ তৈরি করা হয়েছিল এই কারণে যে গ্রামের খবরগুলো দেবে। অনেক সময় খবর দিলেও যদি প্রোঅ্যাক্টিভ হওয়া যায় এগুলোকে বন্ধ করা যায়। একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে, নট অ্যাক্টিভ না, প্রোঅ্যাক্টিভ। তাহলে কাজগুলো অনেকটা সমাধান হতে পারে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা অনেক দূর দূর থেকে এসছেন, অনেক দূর দূরান্তর থেকে এসছেন, অনেক দূরে দূরে আপনারা কাজ করেন। বাট মনে রাখবেন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সবাই আমরা এক, এবং উত্তরবঙ্গের আপনারা যারা আছেন তারা মনে রাখবেন আপনারা কেউ দূরের নয়, আপনারা সকলেই নিকটের, এবং আপনাদের সকলের সাথে সর্বমুহূর্তে আমরা তো যোগাযোগ রাখি বিভিন্নভাবে, এবং যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটলে 1 সেকেন্ডের মধ্যে খবরও আমাদের কাছে চলে আসে। সেই সিস্টেম, সেই মেকানিজম আমাদের আছে। আমার সাথে আমার অনেক অফিসাররা এসছেন পুরো ডিপার্টমেন্ট জুড়ে, প্রিন্সিপাল সেক্রেটারির সাথে, আমার সাথে ডিজি পুলিশও এসছেন, সবাই আছেন। আমার সাথে অরূপ বিশ্বাস এসছেন, মলয় ঘটক, উদয়ন গো, ওদিকে গৌতম দেব থেকে শুরু করে সবাই, বুলুচিকে বারিক, আমাদের এমপি কুচবিহার থেকে শুরু করে সবাই এসছে, সাবিনা। সুতরাং সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা বিভিন্ন ইলেক্টেড মেম্বাররাও এসছেন, মেনি মেনি থ্যাঙ্কস। প্রেস মিডিয়াকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদের কোঅপারেশনের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ সুন্দর থাকবেন, এইটুকু বলে আমি সিএসকে বলবো মিটিংটা ডিএমদের থ্যাঙ্কস জানিয়ে, এসপিদের থ্যাঙ্কস জানিয়ে এবং সকলকে থ্যাঙ্কস জানিয়ে শেষ করার জন্য। থ্যাংক ইউ ম্যাম, আপনার অনুমতি নিয়ে আমি সকলকেই যারা উপস্থিত আছেন পার্সোনালি, ফিজিক্যালি এখানে এবং ভার্চুয়ালি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। মাননীয়
मंत्रीगण आছেন, माननीय सांसद आছেন, विधायकगण आছেন, जिला परिषद सभाधिपतिगण आছেন এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতের যারা প্রতিনিধিগণ আছেন, মিডিয়া থেকে যারা উপস্থিত আছেন এবং আমার সহকর্মীরা যারা এখানে উপস্থিত আছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে ইনস্ট্রাকশনসগুলো দেওয়া হয়েছে এটা যাতে আমরা ঠিক মতন কার্যকরী করি এর জন্য আপনাদের সকলকে অনুরোধ করব। আপনারা উপস্থিত হয়ে আজকে মিটিং সফল করেছেন, ধন্যবাদ। সর্বশেষে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আজকে মিটিং পুরো পরিচালনা করে আমাদেরকে নির্দেশ দেওয়ার জন্য। থ্যাংক ইউ।